হ্যালো এভরিওয়ান। তো আমরা সেট থিওরির আজকে সেকেন্ড লেকচার শুরু করতে চলেছি। মানে সেট থিওরি পার্ট 2 যেটা। গতদিন আমরা সেট থিওরি কি? সেট থিওরি কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়? কিভাবে এলিমেন্ট গুলোকে কালেকশন করতে হয়? আর হচ্ছে সেট থিওরিকে কিছু ডেফিনেশন পড়েছিলাম এবং একটা সেটকে হচ্ছে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়? মানে কিভাবে উপস্থাপনা করতে হয়? এই পর্যন্ত আমাদের গত সেশনে আলোচনা করা হয়েছে। আজকে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে যে কিছু বিশেষ ডেফিনেশন নিয়ে আমরা আলোচনা করব সেট রিলেটেড, যেগুলো হচ্ছে আমাদের লাগবে। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। ঠিক আছে? কি বলতে চাইছে ১ম এ যেটা আমি শুরু করব সেটা হচ্ছে কি সেটের কিছু ডেফিনেশন। ঠিক আছে? আজকে ডেফিনেশন নিয়ে আলোচনা করব। আস্তে, আস্তে করে আমরা হচ্ছে এগিয়ে নিয়ে যাব সেটকে। আর এছাড়াও কি হবে তোমাদের এবারে ত্রিকোণমিতি ক্লাস তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। ঠিক আছে? ত্রিকোণমিতি, বীজগণিত যেটা অ্যালজেব্রা সবগুলোই আস্তে, আস্তে করে শুরু হয়ে যাবে। ঠিক আছে? চলো। তাহলে দেখো আজকে যেটা হচ্ছে হুম, আ যেটা ডিসকাশন হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি না হচ্ছে সেট থিওরি। দেখো গতদিন আমরা কি করেছিলাম সেটকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা হচ্ছে ২ রকম পদ্ধতি জেনেছিলাম। একটা হচ্ছে রস্টার মেথড। ঠিক আছে? আরেকটা হচ্ছে সেট নির্মাণ পদ্ধতি। মানে সেট নির্মাণ পদ্ধতি যেটাকে বলা হচ্ছে সেট বিল্ডার মেথড। ঠিক আছে? এটাকেও বলা হয় ট্যাবুলার মেথড ও মানে ধর্মভিত্তিক পদ্ধতি। আজকে যেটা ডিসকাশন করা হবে সেটা হচ্ছে সেটের কিছু ডেফিনেশন। ঠিক আছে? সেটের কিছু ডেফিনেশন বলতে হ্যাঁ, হ্যাঁ, আমার কথা সবাই শুনতে পাচ্ছ তো? বলো তাড়াতাড়ি বলো। সবাই শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার আছে? ওকে। সাউন্ড ক্লিয়ার। আর দেখতে পাচ্ছ সবাই ঠিকঠাক? হ্যাঁ, স্যার সবাই বলছে, "হ্যাঁ স্যার খুব ভালোভাবে দেখা যাচ্ছে।" ঠিক আছে? দেখো, এস ১ম এ যেটা পড়বো সেটা হচ্ছে কি? না হচ্ছে সসীম সেট, অসীম সেট। হ্যাঁ, তাহলে সেটের মধ্যে যখন সেটের ১ম প্রাইমারি ডেফিনিশন পড়েছিলাম, তখন আমরা কি ভেবেছিলাম? যে সেট হচ্ছে একটা অবজেক্টের কালেকশন, সেটা হচ্ছে কি হবে? ওয়েল ডিফাইন্ড হতে হবে। এটা পড়েছিলাম। এবার ওই কালেকশন এর মধ্যে এলিমেন্ট গুলো যেটা আমরা নিলাম, সেগুলো কি হতে পারে বলতো? সেগুলো হতে পারে সসীম সংখ্যক হতে পারে এবং অসীম সংখ্যক হতে পারে। ঠিক আছে? যেমন বলেছে যে কালেকশন অফ এলিমেন্ট টা কি হতে পারে? সসীম সংখ্যক হতে পারে আর অসীম সংখ্যকও হতে পারে। ঠিক আছে? না কি রকম? না তার উপরে ভিত্তি করে কি হবে? যদি সসীম হয় মানে গোনা যাচ্ছে, ঠিক আছে? তখন কালেকশন গুলোকে গোনা যাচ্ছে। তখন ওই কালেকশন গুলোকে নিয়ে যে সেটটা হবে সেটাকে কি বলা হবে? সসীম সেট। আর যদি কালেকশন গুলোকে গোনা না যায়, ঠিক আছে? কালেকশন গুলোকে যদি গোনা না যায়, ঠিক আছে? অর্থাৎ সেই কালেকশন গুলোকে নিয়ে মানে সেই কালেকশন গুলোকে কি বলবো আমরা? অসীম সেট। ঠিক আছে? মানে সেই কালেকশন গুলোকে নিয়ে যে সেটটা উপস্থাপনা করব সেটাকে বলব অসীম সেট। ঠিক আছে? তাহলে দেখো কি বলেছে? না যে সেটের পদসমূহের সংখ্যা গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব। ঠিক আছে? যে সেটের পদসমূহের সংখ্যা গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব। অর্থাৎ যে সেটের পদসমূহের সংখ্যা সসীম থাকে। ঠিক আছে? যে শেষে পদসমূহের সংখ্যা সসীম থাকে তাকে কি বলা হচ্ছে? সসীম সেট। তাকে কি বলা হবে? সসীম সেট। মানে গোনা যাচ্ছে। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি কি বলতে পারি? আ ধরো আমি এক্সাম্পল এ নিতে পারি। ধরো আমি নিলাম কি? ধরো একটা সেট নিলাম যেখানে হচ্ছে ৪ টে এলিমেন্টকে আমি কনসিডার করছি। মানে ধরো ২, ৩, ৪, ৫। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে কি সেটের এলিমেন্ট গুলোকে গোনা যাচ্ছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে কি সেট হবে? অসীম সেট। তাছাড়া আরো কি করতে পারি? ইংরেজি বর্ণমালার যে স্বরবর্ণ ভাওয়েল সেখানে কি করতে পারলাম? সেখানে নিয়ে সেই এলিমেন্ট গুলোকে আমি লিখে দিলাম। এ, ই, আই, ও, ইউ। তাহলে এখানে কি এলিমেন্ট গুলো থাকে? লেটার গুলো থাকে। এ, ই, আই, ও, ইউ ৫ টা লেটার থাকে। তাহলে এগুলো হচ্ছে গোনা যাচ্ছে বা কনসোনেন্ট নিয়ে যে সেট গুলো হবে সেগুলোও গোনা যাবে। ঠিক আছে? অর্থাৎ কি বলতে পারি? না যে সমস্ত
সেটের এলিমেন্ট গুলোকে গোনা যাবে, ঠিক আছে? মানে সসীম সংখ্যায় থাকবে, সেগুলোকে বলা হবে সসীম সেট, ঠিক আছে? আর বিপরীতক্রমে যদি এগুলোকে গোনা না যায়, মানে অসংখ্য আছে, সেগুলোকে কি বলা হবে? অসীম সংখ্যা সেট। ঠিক আছে? ক্লিয়ার ব্যাপারটা? তাহলে সসীম সেট, অসীম সেট বলতে কি বোঝায়? যদি সেগুলোকে যদি গোনা যায়, তবে সেগুলোকে কি বলবো? সসীম সেট। আর যদি না গোনা যায়, সেগুলোকে কি বলবো? অসীম সেট। ঠিক আছে? এবার কি বলেছে? দেখো, এবারে বিপরীত ক্রমে কি বলেছে দেখো, বিপরীত ক্রমে বলেছে, বিপরীত ক্রমে যে সেটের পদসমূহ সংখ্যা গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব নয়, অর্থাৎ সেটের পদসমূহের সংখ্যা অসীম, তাকে কি বলা হবে? অসীম সেট বলা হবে। বোঝা গেছে? তাকে কি বলা হবে? অসীম সেট বলা হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠান্ডা লেগে গেছে। তাহলে যদি গোনা না যায় সেটাকে আমরা কি বলবো? অসীম সেট বলবো। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? এবারে তাহলে আমরা কি বলবো? যদি এলিমেন্ট গুলোকে গোনা যায় তাহলে হচ্ছে সসীম সেট, আর এলিমেন্ট গুলো যদি না গোনা যায় সেটাকে বলবো অসীম সেট। ঠিক আছে? এখানে এক্সাম্পল দিয়েছে দেখো। না, ১ম এ একটা সেট নেওয়া হয়েছে। ঠিক আছে? যেখানে যার এলিমেন্ট গুলোকে লেখা হয়েছে a = ২, ৩, ৬, ৮। ঠিক আছে? এটা হচ্ছে একটা কি সসীম সেট। সসীম সংখ্যায় এলিমেন্ট রয়েছে। B একটা এলিমেন্ট রয়েছে, সেটার মধ্যে কি রয়েছে? A, E, I, ঠিক আছে? A, E, I, O এটা হচ্ছে কি? একটা হচ্ছে সসীম সংখ্যার সেট। ঠিক আছে? যেমন ৫ টা লেটার রয়েছে। ঠিক আছে? যে আমি এক্সাম্পলে বলেছিলাম। ঠিক আছে? এরপরে কি? এগুলো সবই হচ্ছে কি বলতো? রস্টার মেথডে লেখা হয়েছে। ঠিক আছে? এবারে কি করা হলো না, সেট বিল্ডার মেথডে লেখা হয়েছে। কিরকম? না বলেছে x একটা ধনাত্মক সংখ্যা, অখণ্ড সংখ্যা যেখানে x টা ভ্যারি করছে কোথায়? ২ থেকে ৯ এর মধ্যে। কিরকম? x একটা সংখ্যা যেখানে কি বলা হয়েছে? x একটা সেট বলা হয়েছে যেখানে কি করা হয়েছে? x such that, ঠিক আছে? x একটি, ঠিক আছে? অখণ্ড সংখ্যা। ঠিক আছে? যেখানে কি করা হয়েছে? x টাকে কিভাবে লেখা হয়েছে? x টা হচ্ছে ২ এর থেকে বড় নয় বা ৯ এর থেকে ছোট। এইভাবে লেখা হয়েছে। তার মানে কি, কি এলিমেন্ট গুলো আসবে বলতো? এখানে ২ এর থেকে বড় তাহলে ২ তো আসবে না। ব্যাপারটা বোঝা গেছে? ২ এর থেকে বড় মানে ২ কখনোই আসবে না। তাহলে কোন এলিমেন্ট গুলো আসবে এখানে? কোন এলিমেন্ট গুলো আসবে? তাহলে এখানে কোন এলিমেন্ট গুলো আসছে দেখো। তাহলে এখানে আসবে কি, কি এলিমেন্ট আসবে বলতো? এখানে আসছে ২ এর থেকে বড় মানে ৩ আসবে, ৪ আসবে, ৫ আসবে। তারপরে কি হচ্ছে? ৬ আসবে, ৭ আসবে। তারপরে হচ্ছে কি? তারপরে হচ্ছে কি? আ ৮ আসবে। আর ৯ এর সমান বলেছে তাহলে ৯ আসবে। ঠিক আছে? তাহলে এই সেটের এলিমেন্ট গুলোকে কি করছি? আমরা গুনতে পারছি। ঠিক আছে? সেজন্য এটা কি হয়ে যাবে? সসীম সংখ্যা সেট। ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? এবারে যদি বললাম, না, এবারে দেখো এখানে কিছু এক্সাম্পল নেওয়া হয়েছে। যে বলা হয়েছে দেখো x কে লেখা হয়েছে ১, ২, ৩, ৪ করে ডট করে চলতে আছে। এই ডট এর মানে কি বলতো? এ চলতে আছে, শেষ হচ্ছে না। মানে শেষ এলিমেন্টটা আমরা জানি না। ঠিক আছে? তখন এটাকে কি বলবো আমরা? অসীম সেট। কি বলবো? যদি এর এলিমেন্ট গুলোকে না জানতে পারি, তবে এই সেটটাকে কি বলবো আমরা? অসীম সেট। ব্যাপারটা বোঝা গেছে? তারপর আরেকটা সেট নিয়েছে দেখো এখানে y = 1/n, ঠিক আছে? স্মল n। এবার স্মল n টা কোথায় বিলংস করছে? স্মল n টা বিলংস করছে হচ্ছে কোথায়? না, স্মল n টা বিলংস করছে n এর মধ্যে। মানে n, n টা কি এখানে? ন্যাচারাল নাম্বারের সেট। কি বলা হচ্ছে? n টাকে কি বলা হচ্ছে? ন্যাচারাল নাম্বারের সেট। ব্যাপারটা বোঝা গেছে? ন্যাচারাল নাম্বার সেট। ব্যাপারটা ক্লিয়ার তোমাদের? ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এখানে এবারে কি বলা হয়েছে দেখো ৩ এর এক্সাম্পল এ বলা হয়েছে z = x such that 2 greater than x less than 4। এবারে কি বলা হয়েছে? এখানে দেখো একটা জিনিস ইন্ডিকেট ঠিক মতন তোমরা হয়তো পড়লে বুঝতে পারবে না। সেটা হচ্ছে কি বলতো? এখানে ইন্ডিকেশন করা নেই যে x টা কার মধ্যে আছে। আমি বলে দিলাম যে x বিলংস করছে, x বিলংস করছে কিসের মধ্যে বলতো? R এর মধ্যে। ঠিক আছে? x বিলংস করছে কিসের মধ্যে? R এর মধ্যে। তাহলে দেখো ব্যাপারটা ক্লিয়ার বোঝা যাবে যে x টা যদি R এর মধ্যে থাকে,
তাহলে এই ২ আর ৪ এর মধ্যবর্তী কি থাকবে বলতো? অসংখ্যক সংখ্যা থাকবে। তাই না? কারণ আমরা জানি যে দুটো সংখ্যার মধ্যে অসীম সংখ্যক সংখ্যা থাকে। ঠিক আছে? তার মধ্যে এটা গোনা যাবে না কত আছে। মানে কোথায় শেষ, কোথায় শুরু গোনা যাবে না। ঠিক আছে? তাহলে এটা কি? এটা এক ধরনের অসীম সংখ্যার সেট। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে? এরপরে কি? না কিছু সেটের ডেফিনিশন এ আমরা যাবো। ঠিক আছে? এবারে ১ম এ যেটা পড়ব, তাহলে এই দেখো বলা আছে নিচের সেট ৩ টি যে আমরা আগে আলোচনা করেছি, সেট ৩ টি মধ্যে কি বলা হয়েছে বলতো? সেট ৩ টি হচ্ছে প্রত্যেকটি একটি করে অসীম সেট। ৩ টে সেট দিয়ে নেওয়া হয়েছিল কি, কি? যেটা ১, ২, ৩, ৪ করে ডট, ডট ছিল সেটা। ঠিক আছে? এরপরে কি নেওয়া হয়েছিল? যেটা কি ছিল? যেটা সেটটাকে কি নেওয়া হয়েছিল? এটা 1/n আকারে। ঠিক আছে? y equals to 1/n ছিল। n টা বিলংস করছে কিসের মধ্যে বিলংস করছিল? ক্যাপিটাল N এর মধ্যে। আরেকটা কি নেওয়া হয়েছিল? যেটা আমি একটু মডিফাই করেছিলাম যে x টাকে কি করা হয়েছিল? ২ থেকে ৪ এর মধ্যে নেওয়া হয়েছিল। ঠিক আছে? এবং x টা বিলংস করছে R এর মধ্যে। এইগুলো আলোচনা করে নিলাম আমরা। তাহলে প্রত্যেকটাই কি ছিল? অসীম সেট। কারণ প্রত্যেকটা সেটের পদসমের সংখ্যা কি? প্রত্যেকটা সেটের পদসমের সংখ্যা কি ছিল? অসীম ছিল। ঠিক আছে? এবার নেক্সট যেটা নিয়ে আলোচনা করছি। নেক্সট যেটা নিয়ে আলোচনা করছি সেটা কি? না সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে সেটা কি? সেটা কি? সেটা হচ্ছে একপদী সেট। ঠিক আছে? যেটা হচ্ছে একপদী সেট যাকে ইংলিশে বলা হয় সিঙ্গেলটন সেট। এবারে একটা কথা কিন্তু তোমাদের আমি বারবার বলে দিচ্ছি এই ইংলিশ টার্ম গুলো কিন্তু তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? ইংলিশ টার্ম গুলো হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? কারণ কেন? যদি ইংলিশ টার্ম গুলো মনে রাখতে ঠিকঠাক না পারো, ঠিক আছে? ইংলিশ টার্ম গুলো যদি মনে রাখতে ঠিকঠাক না পারো, তোমাদের একটু প্রবলেম হবে কোথায় বলো তো? যারা হচ্ছে ইন ফিউচারে ম্যাথ অনার্স করতে যাবে, তখন কিন্তু তোমাদের একটু সমস্যা হবে। ঠিক আছে? সেইজন্য কি হয় যে ইংলিশ টার্ম গুলো যদি মনে রাখতে পারো ঠিকঠাক তাহলে কি হবে বলতো? তোমাদের ব্যাপারটা অনেকটা ইজি লাগবে। ঠিক আছে? ব্যাপারটা কি হয়ে যাবে? তখন ম্যাথ অনার্স পড়ার সময় কি হয়ে যাবে? ব্যাপারটা হচ্ছে ইজি লাগবে। বোঝা গেছে? তাহলে দেখো যে সিঙ্গেলটন সেট মানে কি বোঝাচ্ছে? যে যদি একটা কোনো সেটে যদি সেটের মধ্যে কেবলমাত্র একটা এলিমেন্টই থাকে। কি বললাম? যদি সেটের মধ্যে কেবলমাত্র একটা এলিমেন্টই থাকে। ঠিক আছে? সিঙ্গেলটন সেট মানে একপদী সেট যাকে বাংলাতে বলে একপদী সেট। কি সমস্যা? ঠিক আছে? হ্যাঁ, কি লিখেছে স্যার আপনি এইভাবে বোঝাচ্ছেন তাতে এখানেই পড়া হয়ে যায় আর বাড়িতে সেরকমভাবে পড়তে হয় না। আচ্ছা এইভাবে একদমই নয়, এইভাবে একদমই নয়। বাড়িতে পড়তে হবে ভালো করে। ঠিক আছে? কারণ এটা তোমার মনে হচ্ছে সহজ লাগছে ঠিক আছে, খুব ভালো কথা। সহজ লাগাটাই ভালো। কিন্তু কি বাড়িতে ভালো করে পড়তে হবে। বাড়িতে ভালো করে পড়লে দেখবে যখন আমরা এবার থেকে এক্সাম্পল গুলো করাবো বিভিন্ন প্রচুর সংখ্যক এক্সাম্পল প্রচুর সংখ্যক বই থেকে। ঠিক আছে? আর কিছুদিন পর থেকে মানে 11 এর JEE এর যে ক্লাসগুলো সেগুলো শুরু হয়ে গেলে দেখবে ব্যাপারটা কনসেপ্টটা আরো ভালো ক্লিয়ার হবে। ঠিক আছে? এবারে দেখো কি বলতে চাইছে যে একপদী সেট বলতে তাহলে কি বোঝা গেছে? একপদী সেট মানে কি? না যদি সেটে একটা মাত্র পদ থাকে তবে সেটাকে আমরা কি বলবো? একপদী সেট। তাই তো? সেটে যদি একটা মাত্র পদ থাকে তবে সেটাকে বলবো কি? একপদী সেট। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে বলেছে যে সেটে কেবলমাত্র একটি পদ থাকে। ঠিক আছে? সেটে একটি মাত্র পদ থাকে তাকে কি বলবো? একপদী সেট বলা হয়। ঠিক আছে? উদাহরণস্বরূপ কি বলল? ধরো একটা সেট নিল। উদাহরণস্বরূপ বলল কি একটা সেট নিচ্ছে যেটার মধ্যে কেবলমাত্র এই পদ থাকবে। সেরকম কি? না ধরো একটা সেট নিল B যার মধ্যে একটি পদ আছে। সেটা কি বলতো? সেটা কি বলতো? 4 দিলাম। ঠিক আছে? সেটা কি হয়ে যাবে? একপদী সেট। ঠিক আছে? B তে একটা পদ আছে এলিমেন্ট। তারপরে আমি বলতে পারি X এ একটা এলিমেন্ট রয়েছে ধরো হচ্ছে A তখনও এটা হচ্ছে একপদী সেট। ঠিক আছে? এবারে প্রশ্ন হচ্ছে স্যার এগুলো তো রস্টার মেথডে হচ্ছে। যদি আরেকটা যে মেথড হচ্ছে সেট বিল্ডার মেথড সেখানে, ঠিক আছে?
সেখানে বলতে ধরো এইরকমভাবে আমি একটা বললাম। ধরো x একটা হচ্ছে সেট, ঠিক আছে? x সেটের অন্তর্ভুক্ত পদ হচ্ছে, ঠিক আছে? উম a, a such that কি হবে? a such that কি হবে? a belongs করবে কিসে? n এর মধ্যে। ঠিক আছে? a belongs করবে কার মধ্যে? n এর মধ্যে। ঠিক আছে? তাহলে a belongs করছে কার মধ্যে? n এর মধ্যে। ঠিক আছে? এবারে কোন নিয়মে belongs করছে? ঠিক আছে? এমন যে তাহলে এর যে ভ্যালুটা সেটা কি হবে বলতো? বললাম আমি এর ভ্যালুটা হচ্ছে ২ এর থেকে বড় হবে। ঠিক আছে? x টা আর হচ্ছে ৪ এর থেকে ছোট হবে। এরকম তো হতে পারে। হ্যাঁ, এরমভাবে লিখতেই পারি। ঠিক আছে? দেখো এটাও কিন্তু একপদী সেটই বোঝাবে। কেন বলো তো? দেখো ২ এর থেকে বড়, তাহলে এখানে যদি আমি একটা যদি নাম্বার লাইন ড্র করি, সেটা কিরকমভাবে হবে বলো তো? নাম্বার লাইন যদি ড্র করা হয়, এইভাবে, ঠিক আছে? যেটা কি হবে বলো তো? আচ্ছা। এটা যদি হচ্ছে নাম্বার লাইন ড্র করা হয় সেটা কিরকম হবে? এইভাবে একটা নাম্বার লাইন ড্র করা হবে। ঠিক আছে? দেখো তাহলে এখানে কি হবে একটা জিনিস ভালো করে দেখো যে এখানটায় তাহলে কোন নাম্বার গুলো আসবে? যে ২ এর থেকে বড়, ৪ এর থেকে ছোট। তাহলে এখানে আসবে বলো তো ২ এই জায়গাতে আসবে। তারপরে কি আসবে? ৩ আসবে, তারপরে আসবে ৪। ঠিক আছে? এরকম করে আসবে। এবারে একটা জিনিস দেখো বলেছে এটা বিলংস সরি আচ্ছা। হ্যাঁ, এখানে x লেখা হয়ে গেছে, তাই না? আচ্ছা। এটা কিন্তু x নয়, এটা হবে a কারণ a দিয়ে আমি বুঝেছি a such that বলেছিলাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবারে কি হবে বলতো? এখানটায় যে ২ এর থেকে বড়, ৪ এর থেকে ছোট। দেখো এটা বিলংস করছে n এর মধ্যে। মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে। তার মানে শুধু কোন এলিমেন্ট আসবে আমার এখানে? শুধু আসবে কিন্তু এই এলিমেন্টই আসবে। ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আসবে কোন এলিমেন্টটা? এই এলিমেন্ট। আর কোন এলিমেন্ট আসবে না। কারণ এর পরে যে এলিমেন্ট গুলো রয়েছে ধরো ২ আর ৩ এর মধ্যে এগুলো কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে না। বা ৩ থেকে ৪ এর মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু মানে এইখান থেকে ভালো করে দেখো, এইখান থেকে যে এলিমেন্ট গুলো রয়েছে এগুলো ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়বে না। ২ আর ৩ এর মধ্যবর্তী। আবার ৩ আর ৪ এর মধ্যবর্তী যে এলিমেন্ট গুলো সেগুলো ন্যাচারাল নাম্বারের মধ্যে। তাহলে কে আসবে শুধু? ৩ আসবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এটাও কিন্তু একটা একপদী সেট হচ্ছে। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? বোঝা যাচ্ছে সবাই? ঠিক আছে। এবারে কি বলেছে দেখো, তাহলে এইভাবে আমরা হচ্ছে ডেফিনিশন গুলো জানলাম আর এক্সাম্পল দিয়ে, ঠিক আছে? এবারে কি বলেছে দেখো, শূন্য বা খালি সেট মানে নাল সেট যেটাকে বলা হচ্ছে বা এম্পটি সেট বা ভয়েড সেট। এটার খালি মানেই বুঝতে পারছো, খালি মানে কি? একটা কিছুটা একটা বড় জায়গার মধ্যে জল থাকে। কি করা হলো? সমস্ত জল বের করে দেওয়া হলো। তার মানে ওই জায়গার মধ্যে আর জল তার মানে ওই জায়গাটা কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। তাই না? ধরো একটা বড় ওয়াটার মানে ট্যাঙ্ক গুলো যেগুলো মানে ওয়াটারের জায়গা, ড্রাম গুলো যে ট্যাঙ্ক গুলো এখান থেকে সব জল বের করে নেওয়া হচ্ছে। ঠিক আছে? তার মানে কি ওই জায়গাটা খালি। ঠিক আছে? বা একটা রুম থেকে সমস্ত হচ্ছে ক্লাস থেকে স্টুডেন্টদের বের করে নেওয়া। তার মানে ওই ক্লাসটা খালি হয়ে গেল। ঠিক আছে? তার মানে কি? ওই ক্লাসে আর কোনো স্টুডেন্টই থাকলো না। এবার স্টুডেন্ট গুলোকে একটা এলিমেন্ট ভাবো। ঠিক আছে? তাহলে এলিমেন্ট গুলো বেরিয়ে গেল। কিন্তু সেটটা থাকলো। মানে রুমটা থাকলো। কিন্তু ফাঁকা থাকলো। সেই রকমই যদি কোনো সেটের মধ্যে, ঠিক আছে? কোনো সেটের মধ্যে যদি এলিমেন্ট না থাকে, সেটটা ফাঁকা থাকে। ঠিক আছে? সেটাকে কি বলা হবে? শূন্য সেট। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? তাহলে নির্দিষ্ট নিয়ম কি বলেছে দেখো, বলেছে নির্দিষ্ট নিয়ম বা ধর্মের উপর ভিত্তি করে সংজ্ঞাত কোনো সেটে, ঠিক আছে? পদ না থাকলে, ঠিক আছে? নির্দিষ্ট নিয়মে থাকতে হবে কিন্তু। অবশ্যই যখন সেটকে যখন আমি মানে সেটের হচ্ছে ডেফিনিশন পড়েছিলাম তখন কি করেছিলাম বলতো? যে বলেছিলাম মানে আমরা যে কনসিডার গুলো করবো এলিমেন্ট গুলো সেগুলো ওয়েল ডিফাইন্ড হতে মানে একটা নির্দিষ্ট নিয়মে থাকে। সেইজন্য এখানে ঠিক তাই বলা আছে নির্দিষ্ট নিয়ম বা ধর্মের উপর ভিত্তি করে সংজ্ঞাত সেটের কোনো পদ না থাকলে তাকে বলা হবে শূন্য সেট। কি বলা হবে? শূন্য সেট বলা হবে। ঠিক আছে? এবারে দেখো একটা ঘটনা দেখো, এইখানে একটা জিনিস কিন্তু বিতর্ক সৃষ্টি করে। এই জিনিসটা আমি একটা বলে দিই। কিন্তু অনেকেই হচ্ছে অনেক রকম ভাবে এটাকে বলে। কেউ বলে
উনি ভুল পড়াচ্ছেন, কেউ বলে ইনি ভুল পড়াচ্ছেন, কেউ বলে এই ভুল পড়াচ্ছেন। ঠিক আছে? অনেকেই ফাঁকামি মারে কিন্তু এটা কিছুই নয়। দেখো বলেছে শূন্য সেটকে সাধারণত এইরকম একটা চিহ্ন দিয়ে লেখা হয়। যাকে বলা হয় ফাই। ঠিক আছে? একটা কথা বলে দিচ্ছি দেখো যে ফাই হচ্ছে ফাইকে লেখা হয় কিন্তু অ্যাকচুয়ালি ফাইকে কিন্তু লেখা হয় অ্যাকচুয়ালি কিন্তু এইভাবে। ঠিক আছে? সরি এইভাবে লেখা হয়। ঠিক আছে? কিছুটা সোজা থাকে। ঠিক আছে? কোনো বইতে তোমরা দেখবে এই যে নাল যে সেটটাকে মানে ফাঁকা সেটটাকে কিভাবে লেখা হয় দেখো এইভাবে লেখা হয়। ঠিক আছে? এই দুটো কিন্তু আলাদা। ব্যাপারটা বোঝা গেছে? এটাকে বলা হচ্ছে ফাই, এইটাকে ১ম টাকে কিন্তু বলা হয় ফাই। এটাকে বলা হচ্ছে শূন্য চিহ্ন। ঠিক আছে? শূন্য চিহ্ন এমপিটি দেখানোর জন্য এটাকে ইউজ করা। ঠিক আছে? কিন্তু ওটা ফাই লিখলেও কেউ যদি বলে ফাই পড়াতে গিয়ে বলে ফাই সেটাও ভুল নয়। আর নাল বলে যদি সেটাও ভুল নয়। ঠিক আছে? অতএব ইনি ভুল করছেন, উনি ভুল করছেন এটা নিয়ে কোনো ব্যাপার নয়। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার? দেখো, ঠিক আছে? এবারে কি করা হলো যদি সেটের মধ্যে কোনো এলিমেন্ট না থাকে। ধরো আমি বললাম যদি ধরো বললাম না একটা সেটের মধ্যে এমন একটা সেট নিলাম x যার মধ্যে হচ্ছে কোনো এলিমেন্টই নেই। ঠিক আছে? তখন এটা হয়ে যাবে কি হয়ে যাবে বলো তো? এই x টা হয়ে যাবে একটা শূন্য সেট। ঠিক আছে? তখন এটাকে তুমি ফাই বা নাল যেকোনো দিয়ে ডিনোট করতে পারো। এবারে বোঝা গেছে? আরেক রকম কি বললাম? যে A একটা সেট তার মধ্যে x একটা আরবিট্রারি পদ। ঠিক আছে? x টা বিলংস করছে কিসে বলতো? বললাম হচ্ছে n এ বিলংস করছে। x টা বিলংস করছে হচ্ছে n এ। কি রকম অর্থে? তাহলে হচ্ছে x টা বিলংস করছে n এ এই অর্থে x টা হচ্ছে ২ এর থেকে বড়, ৩ এর থেকে ছোট। এবারে বলো তো ২ এর থেকে বড়, ৩ এর থেকে ছোট কোন কি সংখ্যা পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। ঠিক আছে? কারণ ২ আর ৩ এর মাঝে কোন স্বাভাবিক সংখ্যাই নেই। হ্যাঁ, পাওয়া যাবে। পাওয়া যাবে না অর্থে এই অর্থে x belongs to n এর জন্য পাওয়া যাবে না। ঠিক আছে? x belongs to n এর জন্য পাওয়া যাবে। পাওয়া যাবে তো অসীম সংখ্যক সংখ্যা আছে। ঠিক আছে? কিন্তু n যখন x টা n এ belongs করছে তখন পাওয়া যাবে না। কারণ ২ আর ৩ এর মধ্যবর্তী কোনো স্বাভাবিক সংখ্যা নেই। ঠিক আছে? তখন বলা হবে কি এটাকে একটা শূন্য সেট। তখন এর মধ্যে কোনো এলিমেন্টই আমি পাবো না। ঠিক আছে? যেটা এই নিয়মকে তাহলে আমি কি বলতে পারি? এর মধ্যে এটা বলতে পারি এর মধ্যে কোনো পদ থাকবে না। ঠিক আছে? যা x belongs to n 2 greater than x less than 3 নিয়ম মেনে ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এই নিয়মে কিন্তু কোনো এলিমেন্টকে আমরা পাবো না। বুঝতে পেরেছো? তারপরে কি বলেছে দেখো? বলেছে কি আবার একটা বলল যে বলল x টা সাবনেট কি হবে? x একটা যুগ্ম সংখ্যা। ঠিক আছে? বলল x স্কয়ার ইকুয়ালস টু 25 ঠিক আছে? তাহলে x কে যদি তুমি স্কয়ার রুট করো, x কে যদি তুমি স্কয়ার রুট করো কি আসবে বলো তো? x কে যদি স্কয়ার রুট করো তখন কি আসবে বলো তো? না x ইকুয়ালস টু কি আসবে? প্লাস মাইনাস 5 তাহলে এখানে যদি x কে তুমি যদি স্কয়ার রুট করো এটা এটা তাহলে x ইকুয়ালস টু কি আসবে? প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 5 এলে কি হবে বলো তো? x টা কিন্তু যুগ্ম নয়। ঠিক আছে? কারণ ৫ টা কি? অযুগ্ম সংখ্যা। ২ দ্বারা বিভাজ্য নয়। ব্যাপারটা বোঝা গেছে? তারপরে কি বলেছে? x একটি মৌলিক সংখ্যা যা হচ্ছে ৩২ থেকে ৩৬ এর মধ্যবর্তী। মানে ৩২ কেও নিতে হবে মানে বলেছে x greater than or equals to and less than or greater than equals to 32 আর less than or equals to 36 তার মানে কি? না x এর মানটা ৩২, ৩২, ৩২ থেকে বড়, ৩৬ এর থেকে ছোট। তার মানে কি? ৩২, ৩২ এর থেকে বড়। মানে কি সরি মানে ৩২, ৩২ নেব, ঠিক আছে? থেকে বড় আর ৩৬ তার থেকে ছোট।
ব্যাপারটা বোঝা যাচ্ছে? তার মানে কিরকম দাঁড়াবে অ্যাকচুয়ালি? এটাকে একটু যদি আমি বলি, তাহলে এখানটায় যদি ৩২ থাকে, এই যে নাম্বার লাইনটা যদি আমি রিপ্রেজেন্ট করি, এভাবে একটা নাম্বার লাইন যদি আমরা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? যেটার মধ্যে কি থাকবে বলতো? এখানটা থেকে এখানটায় যদি ৩২ থাকে, এইখানটায় যদি ৩২ থাকে, ঠিক আছে? আর এখানটায় যদি ৩৬ থাকে, এটা হচ্ছে 32 আর এটা হচ্ছে 34 সরি 36। তাহলে এই দুটো কিন্তু নিয়ে নিতে হবে। ঠিক আছে? তার মানে এখানটায় কি হয়ে যাবে বলতো? গোল হয়ে যাবে, এখানটাও গোল হয়ে যাবে। তাই তো? তারপরে এই সমস্ত মানে এটাকে টাচ করে যাবে। বুঝতে পেরেছ? এর মধ্যে সমস্ত মানগুলো। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে তো? ঠিক আছে? তাহলে দেখো মৌলিক সংখ্যা বলেছে। এবারে কি বলেছে? এক্সট্রা যেন একটা মৌলিক সংখ্যা হয়। তাহলে মৌলিক সংখ্যা হলে ৩২ এর পর কি আসবে? ৩২ নেব, তারপরে নেব ৩৩, তারপর নেব ২৯ মানে 34, 35, 36। দেখো এই প্রত্যেকটা সংখ্যাই এখানে দেখো প্রত্যেকটা সংখ্যাই কিন্তু কোনটাও মৌলিক সংখ্যা নয়। তাই না? কারণ কেননা ৩২ মৌলিক সংখ্যা মানে কি জানো তোমরা ছোটবেলা থেকে পড়েছো যে সংখ্যা কেবলমাত্র ১ আর সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। তাই তো? কিন্তু এখানে ৩২ কি? অনেক সংখ্যা ২ দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে। ৩৩ ৩ দিয়ে বিভাজ্য, ১১ দিয়ে বিভাজ্য, ৩৪ ২ দিয়ে বিভাজ্য, ১৭ দিয়ে বিভাজ্য, ৩৫ ৫ দিয়ে বিভাজ্য, ৭ দিয়ে বিভাজ্য, ৩৬০০ ২, ৩, ৬ অসংখ্য মানে অসংখ্য সরি আরো অনেক সংখ্যা দিয়ে বিভাজ্য। ঠিক আছে? অনেকগুলো অসংখ্যক নয়, অসংখ্যক মানে ইনফাইনাইট বোঝায়। অনেকগুলো সংখ্যা দিয়ে বিভাজ্য। তাহলে কোনো একটাই পাবো না। তখনও সেক্ষেত্রেও আমি কি পাবো বলো তো? সেক্ষেত্রেও কি পাবো? সেক্ষেত্রেও পাবো আমি কি? x টাকে কি পাবো? যদি x ধরি তাহলে x টাকেও কি পাবো? নাল পাবো আমি, ফাঁকা পাবো। কোনো কিছুই পাবো না। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে? তাহলে এইভাবে কি করব আমরা? হচ্ছে শূন্য সেটটাকে জানলাম। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দেই। যেটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট তোমাদের যে তোমরা অ্যাকচুয়ালি অনেকেই ভুল করে যে আমরা লিখলাম না এই যে 5 এটা যে লিখি 5 5 মানে কিন্তু বোঝায় যে এর মধ্যে একটা সেট। ঠিক আছে? 5 দ্বারা একটা সেট বোঝায়। ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি দেখো। যে 5 দ্বারা এই যে 5 দ্বারা একটি সেট বোঝায় যার মধ্যে কোনো পদ নেই। ব্যাপারটা ভালো করে শোনো। 5 দ্বারা একটা কি বোঝাবে? সেট বোঝাবে যার মধ্যে কোনো পদ নেই। এবারে কি করা হয় কোনো সময় কি করা হলো একটা সেট বলল, ঠিক আছে? একটা সেট বলল যার মধ্যে একটা এলিমেন্ট দেওয়া হয়েছে 5, ঠিক আছে? এই দুটো কিন্তু একই নয়। ব্যাপারটা বোঝো। এখানে হচ্ছে 5 হচ্ছে কি বলতো? এখানটায় 5 যেটা সেটা হচ্ছে একটা এখানে যে 5 এটা, এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি একটা কিন্তু সেট, ঠিক আছে? এখানে যেটা পড়ছো তুমি এই যে, এই যে 5 টা, এই যে 5 টা, এই যে 5 টা পড়ছো, ঠিক আছে? এটা কিন্তু একটা পদ, ঠিক আছে? এটা কিন্তু একটা হচ্ছে কি বলতো? এটা কিন্তু একটা হচ্ছে এটা হচ্ছে জাস্ট কি বলতো? একটা পদ, ব্যাপারটা বোঝা গেছে? দুটো কিন্তু এক নয়, ঠিক আছে? আর এখানে তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখবো? তাহলে এখানে হলো যে 5 হলো A সেটের মধ্যে অন্তর্ভুক্ত একটি পদ। তাহলে আমি এখানে লিখবো এখানে তাহলে এখানে যে 5 এটা হলো 5 হলো A সেটের অন্তর্ভুক্ত একটি অন্তর্ভুক্ত একটি পদ। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এই জিনিসটা কিন্তু তোমরা ভুল করবে না। অনেকেই ভুলভাল করে ফেলো। আচ্ছা। বলছে আমরা স্যার ভুল করব না। ঠিক আছে, হোক ঠিক আছে। তোমরা ভুল না করলেই ভালো। ঠিক আছে? তোমরা ভালো ছাত্র। ভুল না করলেই ভালো। ব্যাপারটা বোঝা গেছে? এবারে দেখো
যে এখানে দেখো উম এখানে কি বলা হয়েছে? দ্রষ্টব্যতে কি বলা আছে? একটু ভালো করে দেখে নাও। দ্রষ্টব্যতে কি বলা হয়েছে বলো তো? বলা হয়েছে একটি সেটকে অশূন্য, ঠিক আছে? নাল অর অশূন্য মানে কি? নট নাল মানে নন নাল সেট যেটা বা নন এম্পটি সেট যেটা বা নন ভয়েড বলা হবে যদি সেটে অত্যন্তপক্ষে একটি মাত্র পদ থাকে। যদি কমপক্ষে একটা যদিও পদ থাকে তখন সেটাকে জানো একটা পদ থাকলে ওটাকে এক পদই সেট। তাহলে সেটা কি হবে? শূন্য হবে না। ব্যাপারটা বোঝা গেছে তো? এরপরে দেখো উপসেট কাকে বলে, ঠিক আছে? উপসেট মানে হচ্ছে দেখো আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, তারপরে এখানে আসবো। ঠিক আছে? দেখো উপসেট বলতে কি? না উপসেট বলতে কি বোঝাচ্ছে? ধরো একটা সেট নিচ্ছি আমি কনসিডার করছি। একটা সেট ধরো, একটা সেট না হলো একটা সেট কি না হচ্ছে ধরো, একটা সেট না হলো A যার মধ্যে এক এলিমেন্ট রয়েছে কি? না A, আ B, C, D, E, F, G নেওয়া হয়েছে। ঠিক আছে? আমরা যখন সেট সিম্বল যখন আমি একটুখানি ১ম ক্লাসে আলোচনা করছিলাম, তখনই বলেছিলাম যে উপসেট মানে কি বোঝায়? ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি একদম ডিটেইলস এ দেখো। আচ্ছা আরেকটা সেট না হলো দেখো X যার মধ্যে কি রয়েছে? A যে সেটের এলিমেন্ট গুলো যে তার কিছু এলিমেন্ট X এর মধ্যে। তার মধ্যে এর মধ্যে A থাকলো, C থাকলো, E থাকলো আর G থাকলো। ঠিক আছে? আবার একটা কি করা হলো? একটা সেট না হচ্ছে যেটাকে বলা হচ্ছে Y সেটার মধ্যে কি, কি আছে? দেখো কি, কি আছে? ধরো C থাকলো, D থাকলো, F থাকলো। ঠিক আছে? আবার একটা সেট নেওয়া হলো যেটা হচ্ছে Z যার মধ্যে কি থাকলো? যার মধ্যে কি থাকছে? ধরো A থাকছে, B থাকছে, C থাকছে। এরকম করে থাকতেই তো পারে। ঠিক আছে? তার মানে দেখো X এর যতগুলো এলিমেন্ট সবগুলো A তে রয়েছে। তাই না? আবার Y এর যতগুলো এলিমেন্ট সেটাও A তে রয়েছে। আবার Z এরও যতগুলো এলিমেন্ট সেটাও কোথায় রয়েছে? A তে রয়েছে। তার মানে কি? না কোনো সেটের প্রত্যেকটা পদ যদি অন্য আরেকটা কোনো সেটে থাকে, কি বলছি ভালো করে শোনো। যদি কোনো সেটের মানে সমস্ত পদগুলো আরেকটা সেটের অন্তর্ভুক্ত হয়, তবে ওই সেটটাকে প্রদত্ত সেটের কি বলা হবে? না সরি ওই সেট মানে প্রদত্ত সেটটাকে ওই সেটের মানে যার মধ্যে রয়েছে সেই সেটের উপসেট বলা হয়। কি বললাম? কোনো সেটের প্রত্যেকটা পদ যদি, ঠিক আছে? অন্য কোনো একটা সেটে থাকে, ঠিক আছে? তাহলে যেই সেটের পদগুলো অন্য সেটে রয়েছে, সেই সেটটাকে কি বলা হবে? মানে যেই সেটের পদ মানে যেই সেটটাকে বলা হবে যে মানে সেই সেটে রয়েছে মানে সেই সেটটার উপসেট। কি বলছি ব্যাপারটা ভালো করে বোঝো। যদি কোনো সেটের সমস্ত পদ অন্য একটা কোনো সেটে থাকে, তবে আচ্ছা আরো ভালো করে ক্লিয়ারলি বলছি, যদি কোনো একটা সেট ১ম সেট নিলাম। তার কোনো আরেক সমস্ত এলিমেন্ট গুলো অন্য একটা সেট ২য় সেট যেটাকে ধরছি, ২য় সেটে থাকে। তবে ১ম সেটটাকে ২য় সেটে উপসেট। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এটাকে যদি আমি বলি ১ম সেট, ঠিক আছে? এগুলোকে যদি আমি ১ম সেট বলি, এটাকে আমি ধরলাম 2nd, এটাকে ধরলাম আমি হচ্ছে 3rd, এটাকে যদি আমি বললাম 4th তাহলে এই 3rd, 2nd, 3rd, 4th প্রত্যেকটা হচ্ছে ফার্স্ট যে সেটটা ১ম সেটটা যেটা হচ্ছে ১ম সেটটা সেটা তার হচ্ছে উপসেট। তার মানে কি বলতে পারি? তাহলে x টা সাবসেট হবে এর, ঠিক আছে? আবার y টা সাবসেট হবে কার? এর। আবার হচ্ছে z টাও সাবসেট হবে কার? এর। ঠিক আছে? তার মানে কি হতে হবে? যে যার সাবসেট হবে, ঠিক আছে? সেই সেটে কিন্তু ভালো করে শোনো, যে সাবসেট হবে, ঠিক আছে? সেই সেটের সমস্ত পদকে যার সাবসেট হবে তার মধ্যে থাকতে হবে। ব্যাপারটা বোঝা গেছে না যায়নি? ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? এবারে এই সাবসেট থেকে ২ রকমের কথা আছে। ঠিক আছে? এই যে সাবসেট মানে হচ্ছে সাবসেট যেটা হচ্ছে বলা হয় সাবসেট। ঠিক আছে? এই যে সাবসেট যেটাকে বাংলায় লিখলে হয় সাবসেট।
এটা থেকে কিন্তু ২ রকমের কথা আছে। এটা থেকে ২ রকমের কথা আছে। এক রকমের হচ্ছে ঠিক আছে? ২ রকমের কথা আছে। একরকম দেখো একরকম যেটা সেটা হচ্ছে ঠিক আছে? সমান হতে পারে, সমান আছে। কারণ আমি বলেছিলাম কি যে প্রত্যেকটা পদ থাকতে হবে। তার মানে শুধু ওই পদগুলি থাকলো। তখন কিন্তু সমান হয়ে যাবে। ঠিক আছে? তার মানে সমান আছে আরেকটা কথা আছে কি অধি মানে বেশি। অধি আছে। সমান আর অধি। মানে অধি মানে বেশি কিন্তু। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে ধরো আমি এখানে কনসিডার করছি একটা A একটা সেটকে। ঠিক আছে? A একটা সেটকে কনসিডার A একটা সেটকে। যেটার মধ্যে কি রয়েছে বলতো? A, B, C, D, E এই এলিমেন্ট গুলো রয়েছে। ঠিক আছে? এখানে B B আমি একটা সেট বা X একটা সেট কনসিডার করছি। X একটা সেটকে কনসিডার করছি যার মধ্যে এলিমেন্ট রয়েছে ধরো A, B, C ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? আরেকটা সেট আমি কনসিডার করছি সেটা হচ্ছে কি ধরো সেটাকে ধরলাম আমি হচ্ছে Y যার মধ্যে কি রয়েছে বলতো? A রয়েছে, B রয়েছে। ঠিক আছে? আরেকটা সেট কনসিডার করলাম হচ্ছে X, Y, Z যার মধ্যে কি রয়েছে দেখো A, B, C, D, E ঠিক আছে? এই প্রত্যেকটাই এলিমেন্ট রয়েছে। ব্যাপারটা ভালো করে বোঝো। ব্যাপারটা ভালো করে বোঝো। যার মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট রয়েছে। এবারে দেখো x এর সমস্ত পদ a তে রয়েছে। ঠিক আছে? তাহলে আমি বলতে পারি কি? না x এর সমস্ত পদ a তে রয়েছে। তাহলে এখান থেকে বলতে পারি যে x টা এই যে x টা সাবসেট হবে। ঠিক আছে? উম বোঝা গেছে? আবার দেখো এখানটাতে না y সেটের প্রত্যেকটা পদ a তে রয়েছে। তার মানে কি বলতে পারি যে y টাও সাবসেট হবে a তে রয়েছে। আবার দেখো z এর সমস্ত পদগুলো a তে রয়েছে। তার মানে এখান থেকে কি বলতে পারি? হুম। z টাও সাবসেট হবে এর। হ্যাঁ? ৩টেই কিন্তু সাবসেট। যে দেখো হুম। ১ম টা না দেখো a টা হচ্ছে মানে এর সমস্ত পদ x এর সমস্ত পদ a তে রয়েছে। সেই ক্ষেত্রে সেই দিক দিয়ে x টা হলো সাবসেট অফ a। সেকেন্ড দিক দিয়ে কি y এর সমস্ত পদ a তে রয়েছে, y টা সাবসেট হলো এর। আবার দেখো z এরও সমস্ত পদ রয়েছে, ঠিক আছে? z টা সাবসেট হলো এর। কিন্তু দেখো এখানে দেখো এর যে দেখো এই যে x সেটটা আচ্ছা এখানে একটু ছোট লেখা হয়ে গেছে, তাই তো? এখানে যে x সেটটা লিখেছিলাম আমি এটা কিন্তু এর থেকে ছোট ছিল, ছোট সেট। ঠিক আছে? দেখো যখন এটাকে আমি একটু এক্সপ্লেইন করে বলছি। যখন আমি এই সেটটা লিখেছিলাম হুম, ঠিক আছে? এই সেটটার ক্ষেত্রে দেখো কি হয়েছিল? এই সেটের কি হয়েছিল বলতো? এই সেটটার ক্ষেত্রে কি হয়েছিল বলতো? না x টা ছিল ছোট। ঠিক আছে? আর a টা ছিল বড়। বড় ছিল কারণ x সেটের এলিমেন্ট গুলো a তে ছিল। a বাদ দিয়েও a তে অনেকগুলো এলিমেন্ট এক্সট্রা ছিল। ঠিক আছে? আবার একইভাবে যখন হচ্ছে এখান থেকে যখন আমি লিখেছিলাম যে দেখো এখান থেকে y টার ক্ষেত্রে লিখেছিলাম। তখনও একই কিন্তু কন্ডিশন ছিল। দেখো y যে সাবসেট অফ a যখন লিখেছিলাম মানে হচ্ছে y সাবসেট অফ যখন a লিখেছিলাম, তাহলে এটা কি ছিল বলতো? ছোট ছিল। ছোট সেট ছিল এর থেকে। আর এটা ছিল বড়। ঠিক আছে?
কিন্তু যখন জেডটা এর সাবসেট হচ্ছে, যখন জেডটা এর সাবসেট হচ্ছে, মানে এটা থেকে, ঠিক আছে? তারপরে এলো এটা থেকে। যখন জেডটা এর সাবসেট হচ্ছে তখন কি হচ্ছে বলো? ঘটনাটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। কি রকম? দেখো, জেড সাবসেট অফ এর হওয়ার জন্য জেডও যা আর এও তার সমান হয়ে যাচ্ছে কিন্তু। কারণ জেড এর দেখো সবগুলো এলিমেন্ট এ তে রয়েছে। তাও কিন্তু জেডটা এর সাবসেট হচ্ছে। কিন্তু এক্স এর ততগুলো এলিমেন্ট এ তেও রয়েছে, বাদেও অতিরিক্ত এলিমেন্ট রয়েছে। মানে এক্সটা ছোট এটা বড়। তাও সাবসেট হচ্ছে। তার মানে সাবসেট যখন হয়, যখন দুটো সেট কিন্তু সমান হবে তখনও সাবসেট হবে। যদি ছোট বড় হয় তখনও কিন্তু সাবসেট হবে। কি ব্যাপারটা বোঝা গেছে? যদি দুটো সেট সমান হয় তখনও সাবসেট হবে। ঠিক আছে? আবার যদি দুটো সেট সমান না হয় তখনও কিন্তু এলিমেন্ট গুলো কিন্তু কিছু এলিমেন্ট রয়েছে সেটাতেও রয়েছে, তখনও সাবসেট হবে। কিন্তু যখন সমান হবে তখন কিন্তু একটা জিনিস আসবে। যদি যেহেতু সমান হচ্ছে এখানে জেড এর এলিমেন্ট সব এলিমেন্টই এ তে রয়েছে। ঠিক আছে? তখনই কি হবে? এবং এর এলিমেন্ট সমস্ত জেড এ রয়েছে। তখন কি হয়ে যাবে বলতো? তখন এখানে কি হবে? দুটো জিনিস হবে। ১ নম্বর জিনিসটা হচ্ছে এটা হবে, ১ নম্বর জিনিস হবে এটা। তার মানে জেড সাবসেট অফ এ হবে। ২ নম্বর জিনিসটা হবে সেটা হচ্ছে এও হবে সাবসেট অফ জি। ঠিক আছে? তখনই কিন্তু সমান হবে। মানে দুটো সেট পরস্পরের যদি সাবসেট হয় তখনই হচ্ছে সমান হবে। নচেৎ কিন্তু নয়। বোঝা গেছে? কিন্তু এইগুলো থেকে এই যে এখানে যে এগুলো দেওয়া ছিল, যে এগুলো থেকে কিন্তু কোনদিনই কি হবে না বলতো? যে A not subset of X, এটা হবে। ঠিক আছে? এটা X এর সাবসেট হবে না। তার মানে X not subset of X। এখানেও ঠিক তাই। এখানেও কি হবে না বলতো? এখানেও কি হবে না? যে এখানেও ঠিক তাই, এই যে এটা থেকে A not subset of, এখানেও A Y এর সাবসেট। ঠিক আছে? কিন্তু Y টা এর সাবসেট হবে। কিন্তু যখন সমান হয়ে যাবে তখন কিন্তু দুটো সাবসেট, মানে জেডটাও এর সাবসেট, এটাও জেড এর সাবসেট। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে সাবসেটের ধারণা থেকে দুটো আছে। একটা সমান আছে, একটা অধি আছে। ঠিক আছে? ঠিক আছে? অধি মানে কি বলতো? মানে যার সাবসেট। ঠিক আছে? ঠিক আছে? এখানটা লিখে দিচ্ছি আমি। যার সাবসেট, অধি মানে কি? যে মানে এক্স, এখানটা যদি আ বলি, যদি এক্স সাবসেট হবে, এক্স টা কিন্তু অধি নয়, এ টা অধি। ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার? এবারে চলে এসো। এবারে কি বলা হয়েছে? যে দেখো, ১ নম্বর এক্সাম্পলটা কি নেওয়া হয়েছে? ১ নম্বর এক্সাম্পলটা কি নেওয়া হয়েছে বলতো? না, A ইকুয়ালস টু ১, ২, ৩, ৪, ৫, ৬ এবং B ইকুয়ালস টু ১, ৩, ৫ হলে x belongs to B হবে, imply that x belongs to A। ঠিক আছে? তার মানে x এর একটা আরবিট্রারি চুজ করব। ঠিক আছে? x যেই সেটা সাবসেট হতে গেলে কি হবে? ওই আরবিট্রারিটাকে, এলিমেন্টটাকে দুটো সেটের মধ্যেই হোল্ড করাতে হবে। ঠিক আছে? হোল্ড হবে। তবেই বলতে পারি B সাবসেট হবে। ঠিক আছে? এখানে কি? এখানে লিখে দিতে হবে। তাহলে এই x, এবারে একটা প্রশ্ন হচ্ছে x এর ভ্যালুটা স্যার যে এখানটায় বলতো, যে প্রশ্ন হচ্ছে x belongs to B, x imply that x belongs to B। এবার প্রশ্ন আসে, স্যার x তো A তে, B তেও আছে, A আছে। তাহলে x এখানে কোন এলিমেন্ট গুলো হবে বলতো? একটু বুদ্ধি খাটিয়ে বলতো। x বলতে কোন এলিমেন্ট গুলোকে বোঝাবে? x বলতে এলিমেন্ট গুলো কোন এলিমেন্ট গুলোকে বোঝাবে বলতো? হুম, x বলতে কোন এলিমেন্ট গুলোকে বোঝাবে? x বলতে কিন্তু x সমান কি হবে বলতো? ১, ৩, ৫ এই এলিমেন্ট গুলোকে বোঝাবে। কিন্তু কখনোই, তার মানে কি ১ হবে, ৩ হবে, সরি ১ হবে, ৩ হবে, ৫ হবে। কিন্তু ২, ৪, ৬ হবে না। কারণ ২, ৪, ৬ কিসে নেই? B তে নেই। তার মানে x বলতে ১, ৩, ৫। তখনই আরবিট্রারি আমি চুজ করেছি। ডেফিনিশন এর জন্য x টা বিলংস করবে B তে, x টা বিলংস করবে A তে। কিন্তু x এর এখান থেকে অনেকে বুঝতে পারল না যে x টা B তে আছে, A তে আছে মানে সাবসেট।
কিন্তু যদি তুমি দুটো মা সেটকে যদি এলিমেন্টারি ডিফারেন্ট করে দাও, রস্টারে করে দাও, তখন বলবে x আর b তে আছে, x a তে আছে। সাবসেট কিন্তু এই তো ২, ৪, ৬ নেই। তার মানে x কে তোমাকে মানে চুজ করতে হবে সেই এলিমেন্ট গুলো যেটা হচ্ছে দুটোতেই আছে। তার মানে এখানে দুটোতে কোন এলিমেন্ট গুলো আছে? ১, ৩, ৫। তাহলে এখানে ১, ৩, ৫ কি হয়ে যাবে? x এর ভ্যালু হবে। কিন্তু অন্য আর কোনো হবে। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? তারপরে কি বলা হয়েছে ধরো আ যে A একটা নেওয়া হয়েছে যে x has that যেটা হচ্ছে কি বলতো? ইংরেজি বর্ণমালার সমস্ত অক্ষর ২৬ টা লেটার এবং B কে নেওয়া হয়েছে স্বরবর্ণের সেট। মানে A, E, I, O ঠিক আছে? A এর মধ্যে ২৬ টা লেটার আছে, B এর মধ্যে ৫ টা লেটার আছে। ওই লেটার গুলোর মধ্যে ৫ টা লেটার আছে। তার মানে B টা অবশ্যই কি হবে? সাবসেট হবে। বোঝা গেছে? ৩ নম্বরে যে এক্সাম্পল টা বলেছে A equals to কি বলেছে? A such that ঠিক আছে? X হলো স্ট্যাটিস্টিকস শব্দের একটি অক্ষর। ঠিক আছে? এই স্ট্যাটিস্টিক যে শব্দটা তার যে যতগুলো অক্ষর রয়েছে S, T, A ঠিক আছে? I ঠিক আছে? এখানে ডবল যেগুলো রয়েছে সেগুলো হবে না C ঠিক আছে? অক্ষর এবং B কে বলা হয়েছে ACITS, ACITS ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে কি বলতো? X টা কোথায় থাকবে? B তেও আছে দেখো ACITS এগুলো সবই স্ট্যাটিস্টিকস এর অক্ষর। তাহলে x টা কোথায় থাকবে? b তে আছে। ইমপ্লাই দ্যাট x টা আছে a মানে x টাও a তে আছে। তার মানে আমি কি বলতে পারি? b সেটটা কি হবে? উপসেট হবে। ঠিক আছে? a এর উপসেট। তার মানে এখান থেকে কি বলা যেতে পারে? যে b সেটটা কি হবে? সাবসেট হবে। যদি ঠিক আছে? b সেটের সমস্ত পদ ঠিক আছে? a সেটের অন্তর্গত। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার যদি সাবসেট না হয়, যদি সাবসেট না হয় ঠিক আছে? যদি সাবসেট না হয় তখন কি হবে? তাহলে কি হবে? তখন যদি সাবসেট না হয় জাস্ট কি করব? আমি এই যে সিম্বলটাকে এটাকে কেটে দেব। না এইভাবে কাটলে হবে না। এইভাবে এইভাবে কেটে দেব। সাবসেট থেকে কেটে দেব। তার মানে কি হবে? যদি না হয় B টা এর সাবসেট B does not subset of A বা not subset বা is not subset বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে? ব্যাস তাহলে আমরা কি জানলাম? সাবসেট জানলাম, ঠিক আছে? শূন্য সেট জানলাম, একপদী সেট জানলাম। তারপর ঠিক আছে? সসীম সেট, অসীম সেট জানলাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি বলতো? সমান সেট। এই যে আমি কিন্তু অলরেডি কিন্তু এই জিনিসটা আলোচনা করে দিয়েছি এইখানে। ঠিক আছে? এই যে এটা। মানে সাবসেটে ২ রকম। যদি সমানে হয়, অধিতে হয়। ঠিক আছে? যদি সমান হয় তাহলে দুটো পরস্পরের সাবসেট হলে তখন সেটা কি হয়ে যাবে? সমান সেট। এখানটা একটু বলা আছে। দেখে নাও। দুটো সেট বলা হচ্ছে যে দুটো সেট বলা হচ্ছে সমান সেট বা ইকুয়াল সেট যেটাকে বলা হচ্ছে। বলছে দুটো সেট এমন না হলো যদি দুটি সেট A, B এমনই যে যা B সেটের প্রত্যেকটা পদ A সেটের উপর এবং A সেটেরও প্রত্যেকটা পদ B সেটের উপর। তার মানে কি বলা হয়েছে? যে দুটো সেট নেওয়া হয়েছে AB ঠিক আছে? দেখো বলা হয়েছে কি দুটি সেট কি বলা হয়েছে? দুটি সেট বলেছে দুটি সেট AB ঠিক আছে? এমন যে B সেটের প্রত্যেকটা পদ A সেটেরও পদ। কি বলা হয়েছে? B সেটের প্রত্যেকটা পদ A সেটেরও পদ। বলা হয়েছে এমন যে B সেটের প্রতিটি পদ A সেটের পদ। ঠিক আছে? এটা কিন্তু ১ নম্বর কন্ডিশন। B সেটে AB এমন যে B সেটের প্রতিটি পদ A সেটের পদ। A সেটের আচ্ছা। হুম। A সেটের পদ। ঠিক আছে? ২ নম্বর কন্ডিশন কি বলছে? এখানে ২ নম্বর কন্ডিশন কি বলছে? হুম। A সেটের প্রত্যেকটা পদও B সেটের উপর। ২ নম্বর কন্ডিশন কি বলছে? A সেটের
প্রতিটি পদ বি সেটের পদ। ঠিক আছে? তাহলে দেখো, এটা থেকে আমি কি বলতে পারি? এই যে কনক্লুশন টা থেকে বলতে পারি যে, এটা থেকে আমি বলতে পারি না বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের পদ। তার মানে এখান থেকে কি বলা যায় বলতো? এখান থেকে বলা যায় যে বি সাবসেট অফ এ। এটা বলা যাচ্ছে। কোন কন্ডিশন থেকে? এই কন্ডিশনটা থেকে। ঠিক আছে? এই কন্ডিশনটা থেকে বলা যাচ্ছে। ঠিক আছে? না বি সাবসেট অফ। সেকেন্ড যে কন্ডিশনটা সেটা হচ্ছে কি? না কি বলতে চাইছে? না A সেটের প্রতিটি পদ B সেটের পদ। তার মানে এখানটা থেকে কি বলতে পারি? না ঠিক আছে? এখান থেকে কি বলতে পারি? একটু ভাবো যে A সেটের প্রতিটি পদ B সেটের পদ। তার মানে কি বলতে পারি? A সাবসেট অফ B। ঠিক আছে? তার মানে দুটো আমরা কন্ডিশন পাচ্ছি। একটা পাচ্ছি কি? একটা পাচ্ছি কি? না B সাবসেট অফ A আর ২ নম্বর কন্ডিশন কি পাচ্ছি? A সাবসেট অফ B। ঠিক আছে? যখন এইরকম কন্ডিশন আসবে দুটো পরস্পরের সাবসেট, তখনই হচ্ছে এই দুটো থেকে আমরা কি করতে পারি জানো তো? এই দুটোকে আমরা লিখতে পারি, এই দুটোকে কন্ডিশন হল করে লিখতে পারি A সমান হচ্ছে B। ব্যাপারটা বোঝা গেছে? এই দুটো কন্ডিশন থেকে লিখতে পারি A সমান B। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে সাবসেটে? এইটা কিন্তু একদম সাধারণ। তাহলে B সেটের প্রত্যেকটা পদ A সেটেরও পদ। আবার A সেটের প্রত্যেকটা পদও অর্থাৎ যদি B সাবসেট A হয়, আবার A সাবসেট B হয়। ঠিক আছে? তাহলে A, B কে সমান সেট বলা হয়। ঠিক আছে? এক্ষেত্রে দুটি সেটের পদের সংখ্যা সমান হবে এবং তারা এক পদ বিশিষ্ট হবে যখনই A equals to B হবে। ঠিক আছে? তার মানে এবারে দেখো ঘটনাটা হচ্ছে কি, এটাকে যখন তুমি হচ্ছে ইন জেনারেলি লিখবে, তখন বা প্রুফ করবে, সেক্ষেত্রে কিন্তু X কে শুধু ধরে করলে হবে না। ঠিক আছে? x কে তুমি ধরো ১ম এ ধরো এটা প্রুভ করছো। ঠিক আছে? ১ম এ তুমি ধরো প্রুভ করতে চাইছো আ এটা প্রুভ করছো। ধরো প্রুভ করছো কি? না হচ্ছে B সাবসেট অফ A। ঠিক আছে? এটা প্রুভ করতে চাইছো। তখন তোমাকে কি করতে হবে? না B সেটের অন্তর্ভুক্ত পদ ধরি x belongs to B। এমনই যে x belongs to A। ঠিক আছে? এইভাবে ধরতে হবে। তখন কি করতে হবে? ধরি, ঠিক আছে? x belongs to B। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে? imply that কি হবে? x belongs to কি হবে? বোঝা গেছে? তাহলে x টা B তেও আছে, A তেও আছে। তার মানে কি হবে? B টা হবে কি? সাবসেট হবে। ঠিক আছে? দ্বিতীয় ক্রমে যদি আবার এটাকে তুমি প্রুভ করতে চাইছো, এটাকে হচ্ছে A সাবসেট ও B প্রুভ করতে চাইছো। তখন কি করতে হবে? ধরি y belongs to A imply that y belongs to হচ্ছে B। ঠিক আছে? তখনই হবে A সাবসেট অফ B। এইভাবে প্রুভ করতে হবে। তখন দুটো ভাবে তোমাকে দুদিক থেকে তোমাকে আলাদা আরবিট্রারি চুজ করে প্রুভ করতে হবে। ব্যাপারটা বোঝা গেছে তো? ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে? এইভাবে। যদি এরকম না হয় তাহলে যদি দুটো সেট সমান না হলে A not equals to B আকারে লিখি। ঠিক আছে? দেখো কিছু উদাহরণ এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? দেখো বলা হয়েছে দেখো A একটা সেট নেওয়া হয়েছে যে ১, ২, ৩, ৪ আছে। ঠিক আছে? এবার হচ্ছে B একটা সেট নেওয়া হয়েছে আ কি নেওয়া হয়েছে দেখো ২, ৪, ১, ৩ মানে ১, ২, ৩, ৪ ই আছে। আগে পিছে, ঠিক আছে? কারণ সেট লেখার সময় অর্ডার পেয়ার মেইনটেইন করার কোন মানে ম্যান্ডেটরি নয়, মানে জোর নেই। তুমি করতে পারো, না করতে পারো। ঠিক আছে? তখন দেখো A সেটের সমস্ত পদ B এর অন্তর্ভুক্ত। আবার B সেটেরও সমস্ত পদ A এর অন্তর্ভুক্ত। ঠিক আছে? তখন আমি কি বলতে পারি? A equals to ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? ২ এর দাগে যে ও এক্সাম্পলটা দিয়েছে, X বলেছে দেখো, বলেছে একটা সেট যেটা হচ্ছে -2 মাইনাস। এবার Y যে সেটটা বলেছে সেটা কি? যে একটা কিন্তু সরাসরি লেখেনি, সেটাকে সেট বিল্ডার মেথডে লেখা আছে। সেটা কিরকম? A such that A হলো A স্কয়ার প্লাস 3A প্লাস 2 সমীকরণের। ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে Y কে কিভাবে লেখা আছে? Y কে লেখা রয়েছে, দেখো Y কে লেখা রয়েছে কিন্তু এইভাবে y ইকুয়ালস টু লেখা রয়েছে দেখো আ -2 আর হচ্ছে -2 এভাবে লেখা রয়েছে। আর x কে কিন্তু লেখা রয়েছে
এখানে কি বলেছে দেখো, সরি, x কে লেখা রয়েছে। এটা হচ্ছে স্মল y হবে না, ক্যাপিটাল Y হবে। মানে এটা হবে। ঠিক আছে? y আর x কে কিভাবে লেখা হয়েছে দেখো। x কে লেখা হয়েছে না এইভাবে a such that a হলো a স্কয়ার প্লাস হচ্ছে 3a প্লাস 2 সমীকরণের বীজ। ব্যাপারটা বোঝা গেছে? কি হলো a স্কয়ার প্লাস 3a প্লাস 2 সমীকরণের বীজ। ঠিক আছে? এবারে এটাকে তুমি যদি সমাধান করো যে a স্কয়ার প্লাস হচ্ছে 3a প্লাস 2 কে যদি ইকুয়ালস টু 0 কে সমাধান করো, তাহলে কি হবে বলো তো? a স্কয়ার প্লাস কি হবে 2a প্লাস a প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে 0, ইকুয়ালস টু কি হবে a কমন নিয়ে নাও a প্লাস 2, ঠিক আছে? a প্লাস 2 আর এখান থেকে 1 কমন নিয়ে নাও, কি হবে a প্লাস 2 ইকুয়ালস টু 0, ইমপ্লাই দ্যাট a প্লাস 2 ইনটু a প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। এটা আসবে। তাহলে অতএব কি হবে? ঠিক আছে? তাহলে a প্লাস 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে? মানে a ইকুয়ালস টু মাইনাস 2, ঠিক আছে? আরেকটা কি হবে a প্লাস 1 ইকুয়ালস টু 0, a ইকুয়ালস টু মাইনাস। দেখো দুটো কিন্তু একই হচ্ছে। তাহলে দেখো এইটার সঙ্গে ম্যাচ করে গেছে? ম্যাচ করে গেছে, মাইনাস টু মাইনাস। ঠিক আছে? তাহলে এটাকে সরাসরি প্রথমেরটাকে সরাসরি এলিমেন্ট দিয়ে বুঝিয়েছি। আর সেকেন্ডটা হচ্ছে সেট বিল্ডার মেথডে, মানে একটা নিয়মের মাধ্যমে বুঝিয়েছি। কিন্তু দুটো সেটই একই। এক্ষেত্রে কি হবে? তাহলে আমি এখান থেকে কি কনক্লুশন দিতে পারি? তাহলে x সেটটা কি হবে? y এর সঙ্গে সমান। x ইকুয়ালস টু, ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে? সবার বোঝা গেছে? এবারে বলেছে যথার্থ উপসেট বা অধিসেট। যথার্থ উপসেট এবং অধিসেট কি? এটা দেখো, আমি একটু আগে আলোচনা করেছিলাম যেটা, সেটা হচ্ছে কি বলতো? এখানটায় একটু চলে এসো আলোচনায়। যে কি বলেছিল বলতো? কি বলেছিলাম? যে দেখো, এটা দুটো হয়। একটা হচ্ছে অধি হয়, ঠিক আছে? এইটা বলেছিলাম। এটা হচ্ছে একটা হচ্ছে অধি হয় আর একটা হচ্ছে সমান হয়। ঠিক আছে? এই অধিটা কখন হয়? যদি ধরো একটা সেট নিলাম, ঠিক আছে? যেটা হচ্ছে একটা সেট নিলাম x, ঠিক আছে? x x একটা সেট নিচ্ছি আমি। ধরো x নয় a নিলাম। a একটা সেট নিলাম। যার মধ্যে এলিমেন্ট রয়েছে ১, ২, ৩, ৪। আরেকটা সেট নিলাম হচ্ছে x, যার মধ্যে এলিমেন্ট রয়েছে ধরো ১, ২, ৩। ঠিক আছে? তার মানে না a সেটের প্রত্যেকটা সরি x সেটের প্রত্যেকটা a তে রয়েছে। এছাড়াও a তে কিছু অতিরিক্ত পদ রয়েছে যেটা x এ নেই। ঠিক আছে? কি বললাম? x এর প্রতিটি পদ a তে রয়েছে। কিন্তু a সেটে কিছু অতিরিক্ত পদ রয়েছে যেটা হচ্ছে x সেটের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে? কি বললাম? তা আমি বললাম x সেটের প্রতিটি পদ a সেটের অন্তর্ভুক্ত। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে x সেটের প্রতিটি পদ a সেটের অন্তর্ভুক্ত। ব্যাপারটা বোঝা গেছে? কিন্তু আরেক রকম কন্ডিশন কি হলো বলো তো? আরেক রকম কন্ডিশন হলো, আচ্ছা এটা গেল ১ নম্বর কন্ডিশন। এবার হচ্ছে ২ নম্বর কন্ডিশন কি বলছে? ২ নম্বর কন্ডিশন বলছে না A সেটে কিছু অতিরিক্ত পদ রয়েছে যা X এর অন্তর্ভুক্ত। তাহলে ২ নম্বর কন্ডিশনে কি বলতে পারি? যে A সেটে কিছু অতিরিক্ত পদ রয়েছে যা X সেটে নেই। ঠিক আছে? এই কন্ডিশন যদি হোল্ড করে, ঠিক আছে? এই কন্ডিশন যদি হোল্ড করে তাহলে কি বলবো? তাহলে কন্ডিশন যদি হোল্ড করে
তার যে সেটটা হচ্ছে ছোট সেট সেটাকে কি বলবো? সেই সেটটা বড় সেটের একটা যথার্থ উপসেট। ঠিক আছে? তার মানে তাকে ইংলিশে কি বলবো? প্রপার সাবসেট। প্রপার সাবসেট মানে কি? যেই সেটটা হচ্ছে ছোট হবে তার সমস্ত পদ হচ্ছে বড় সেটে থাকবে। কিন্তু বড় সেট মানে কি? বড় সেট মানে কি দেখতে বড়? না। তার এলিমেন্ট এর দিক দিয়ে বড়। মানে তার হচ্ছে ক্যারেক্টারিস্টিক দিয়ে সেটের ক্যারেক্টারিস্টিক কি? এলিমেন্ট। তাহলে এলিমেন্ট এর দিক দিয়ে বড় মানে এলিমেন্ট এর দিক দিয়ে বেশি সেট। তার মানে বড় সেটটাতে কিছু এলিমেন্ট ছোটতেই থাকবে না। তখনই আমরা কি বলতে পারি? এই দুটো যদি কন্ডিশন কে হোল্ড করে তখনই আমি বলতে পারি X সেটটা প্রপার সাবসেট অফ A। যখন সাবসেট লিখেছিলাম দেখো এইটা লিখে নিচে একটা দাগ দিয়েছিলাম। কিন্তু প্রপার সাবসেট লিখলে শুধু এইটাকে এই যে সাইড ইউ এর মতন লেখা হবে। ঠিক আছে? মানে ইউ কে মানে 90 ডিগ্রিতে যদি ফোল্ড করা হয়, ঘোরানো হয় তখন কি হয়ে যাবে? এইরকম শেপ আসবে। ঠিক আছে? বোঝা গেছে? এ প্রপার সাবসেট মানে কি? না কোন একটা সেটের প্রত্যেকটা পদ আরেকটা সেটেরও থাকবে। কিন্তু আরেকটা সেটে কিছু পদ থাকবে যেটা প্রদত্ত সেটে নেই। তখনই বলব প্রদত্ত সেটটাকে আরেকটা সেটে যথার্থ উপসেট। ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার একদম? ঠিক আছে? এই তখন কি করা হবে? এই বড় সেটটাকে মানে এই সেটটাকে কি বলা হবে বলতো? এই যে সেটটা পাবো এই সেটটাকে কি বলা হবে? এই যে সেটটাকে কি বলা হবে? ঠিক আছে? এই সেটটাকে কি বলা হবে? অধিসেট। কি বলা হবে? অধিসেট। এই সেটটাকে কি বলা হবে? অধিসেট। ঠিক আছে? এই সেটটা বড় সেটটাকে কি বলা হবে? অধিসেট। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? সবার বোঝা গেছে তো? দেখো, এবার কি বলেছে? তাহলে দুটো সেট A, B এমন যে B সেটের প্রত্যেকটা পদ A সেটেরও পদ। ঠিক আছে? অর্থাৎ B সাবসেট হবে। এবং A সেটে কমপক্ষে একটি পদ। ঠিক আছে? কমপক্ষে একটি মানে কি? বড় হয়ে যাচ্ছে তখনই B সেটের থেকে। তাহলে কমপক্ষে একটি পদ থাকবে যা B সেটের পদ নয়। অর্থাৎ A not equals to B তাহলে B সেটকে A সেটের যথার্থ উপসেট বলা হবে এবং A সেটকে B সেটের অধিসেট বলা হবে। বোঝা গেছে? তাহলে A সেটটাকে কি বলা হবে? B সেটের অধিসেট। ঠিক আছে? আমি সেখানে করিয়েছিলাম। ঠিক আছে? এখানটায় করিয়েছিলাম কি? তাহলে এখানে A টা হচ্ছে অধিসেট কার? X এর অধিসেট। ঠিক আছে? ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে? তাকে কিভাবে লেখা হবে? এই যে B প্রপার সাবসেট A ঠিক আছে? বা এই দিক দিয়েও লেখা হবে। ঠিক আছে? তাহলে ১ নম্বরের উপসেটের সংজ্ঞা থেকে ১, ২ নং উদাহরণে প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে সেখানে কি B সেটটা A সেটের যথার্থ উপসেট। ঠিক আছে? B সেটের অধিসেট অর্থাৎ B প্রপার সাবসেট অফ A ও প্রতীকের সাহায্যে B সেট A সেটের মধ্যে যথার্থ উপসেট হবে। যখন যখন কোন কন্ডিশনটায়? যখন X belongs to B হবে imply that X belongs to A ঠিক আছে? তার মানে কি? তার মানে কি বলতে চাইছি এখানটায় বলতো? যখন হচ্ছে কি হবে x belongs to b হবে imply that x belongs to a ঠিক আছে? কিন্তু এটা কিন্তু হবে না। ঠিক আছে? এটা কিন্তু হবে না। ব্যাপারটা বোঝা গেছে? এটা কিন্তু হবে না। তখন কিন্তু এইটা কিন্তু হবে না। কি বলতো? যে, যে y belongs to y belongs to A imply that y belongs to B এইটা কিন্তু তখন হবে না। ব্যাপারটা বোঝা গেছে? এইটা কিন্তু তখন হবে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। প্রপার সাবসেটে এটা হবে না। শুধু একদিক থেকেই হবে। মানে এলিমেন্ট চুজ করব যেটা B মধ্যে আছে। লাস্টে যেটার মধ্যে থাকবে সেটাই হচ্ছে অধিসেট হবে। ১ম টা যেটাকে ধরে নিয়ে গেছিলাম সেটাই হচ্ছে কি হবে? ছোট সেটটা হবে। বোঝা গেছে? অধ বলতে পারি হ্যাঁ, আচ্ছা অধ বলতে পারি। আচ্ছা, আচ্ছা। ব্যাপারটা বোঝা গেছে? হুম। ঠিক আছে? হ্যাঁ, মেজর মাইনর বাহ! ভালো। গুড। তোমরা খুব ভালো বলছো। ঠিক আছে? এবারে দেখো একটু ইন্টারভেল নিয়ে বলা হয়েছে কি? না ইন্টারভেল নিয়ে ঠিক আছে? কি বলা হয়েছে? বিস্তার। যাকে বলা হচ্ছে ইন্টারভেল মানে হচ্ছে বিস্তার। দেখো এগুলো তোমরা ছোট থেকেই কিছুটা জানো। যে
যে AB বিলংস টু R এর জন্য সব ইন্টারভেল, কারণ তোমরা এখনো কমপ্লেক্স জানো না, এসবই R এর উপরেই ধরছি। ঠিক আছে? রিয়েল নাম্বারের উপরে। B যখন কি বলেছে আমি একটু বলে দিচ্ছি তোমাদের ডিসকাস করে। দেখো যে যখন মানে বিস্তার কি অ্যাকচুয়ালি? বিস্তার মানে হচ্ছে বিস্তার সাধারণত ৪ রকমের হয়। এক নম্বরে কি জানো? ১ নম্বরে দেখো বলছে যখন হচ্ছে বি আচ্ছা এ বি কি বলেছে বিলংস টু আর মানে রিয়েল নাম্বারের মধ্যে রয়েছে। ঠিক আছে? এবং কি বলা আছে কন্ডিশনটা কি বলা হয়েছে? এখানটা দেখো কন্ডিশনটা বলা হয়েছে কি? কন্ডিশনটা বলা হয়েছে হচ্ছে বি গ্রেটার দেন এ। তার মানে কি বলো তো? বি গ্রেটার দেন এ এই লেখাটার মানে কি? বইয়ে এটা কেন লেখা আছে বলো তো? এটা হচ্ছে লেখার কারণ হচ্ছে এইটা। এটা হচ্ছে এটা থাকবে এই দিকটাতে, এ থাকবে এই দিকে আর বিটা থাকবে এই দিকে। এই জন্য বলা হয়েছে বিটা বড় এটা ছোট। মানে বিস্তারটাকে দেখানোর জন্য ঠিকঠাক। ঠিক আছে? ১ নম্বর যদি কি বলা হয়েছে? ১ নম্বর বলা হয়েছে এক্স একটা না হলো আর এর মধ্যে কি করা হলো? এই যে মধ্যে এক্স কে নেওয়া হলো। বোঝা গেছে? এই পার্টিকুলারলি পিকচারটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা ৪ রকমের বিস্তার নিয়ে আলোচনা করি। হ্যাঁ? ৪ রকমের বিস্তার নিয়ে আলোচনা করি। কি রকম? ১ নম্বর বিস্তারটা কি বলতে চাইছে দেখো। ১ নম্বর বিস্তারটা বলতে চাইছে যদি হচ্ছে এক্স টা হয় এর সমান হলো, ঠিক আছে? আর বি এর সমান বা ছোট। তার মানে কি এক্স এর মানটা এ কে ধরে নিয়ে এর থেকে বড়, বি কে ধরে নিয়ে বির থেকে ছোট। ব্যাপারটা বোঝা গেছে? মানে এ কে ধরে নেব এর থেকে বড়। মানে এ কে ধরে নিয়ে তার থেকে এর থেকে বড় আর বি কে ধরে নিয়ে বির থেকে ছোট। ঠিক আছে? তখন এটাকে কি বলা হবে? বদ্ধ বিস্তার। এটাকে বলা হবে বদ্ধ। ঠিক আছে? কি বোঝা যাচ্ছে? বদ্ধ বিস্তার। তখন এটাকে কি বলা হচ্ছে? বদ্ধ। বোঝা যাচ্ছে? সবার বোঝা যাচ্ছে? ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? তো তাহলে এটাকে কি বলা হবে? বদ্ধ বিস্তার। ২ নম্বরে কি? না হচ্ছে মুক্ত বিস্তার। মুক্ত বিস্তার কি? না এখানে কি করেছি না A, B কে ধরা হয়েছিল। কিন্তু এখানে কি হবে বলতো? A, B কে ধরা হবে না। তার মানে কি হবে? এর থেকে জাস্ট বড় হবে, B র থেকে জাস্ট ছোট হবে। মানে এর যত কাছে যাওয়া যায় তত কাছেই যাব। কিন্তু A কে টাচ করা যাবে না। আর B এর যত কাছে যাওয়া যায় B র কাছে যাব। মানে একদম ক্লোজ। মানে যতটা ক্লোজ বলবো তার থেকেও ক্লোজ। কিন্তু বি কে টাচ করা যাবে না। ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে মুক্ত বিস্তার। মুক্ত বিস্তার। কি ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? তাহলে একটা হলো মুক্ত বিস্তার, একটা হলো বদ্ধ বিস্তার। তার মানে এটার যে ইন্টারভেলটার মধ্যে এবারে লেখার মানে এটাকে কিভাবে লেখা হয়? তো এখানটা একটু লেখা হয়নি, তাই তো? আচ্ছা দাঁড়াও। এটাকে এখানে লেখো। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা এটাকে কিভাবে লেখা হচ্ছে দেখো। এটাকে লেখা হবে কি? না দুদিকেই কিন্তু ক্লোজ থাকবে। মানে A তেও ক্লোজ থাকবে আর B তেও ক্লোজ থাকবে। ঠিক আছে? ক্লোজ ব্র্যাকেট যেটা, থার্ড ব্র্যাকেট যেটা হ্যাঁ, থার্ড ব্র্যাকেট সেটাকেই বলা হয়। আর এখানটায় কি লেখা হবে বলতো এটাতে? এটাতে হচ্ছে দুদিকে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট মানে ওপেন ব্র্যাকেট থাকবে। A B ব্যাপারটা ক্লিয়ার? A B ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? এরপরে যে বিস্তারটা শিখবো সেটা হচ্ছে কি? না বাম দিকে কি থাকবে বলতো? বদ্ধ থাকবে আর ডান দিকে কি থাকবে বলতো? খোলা থাকবে। তাহলে এরপরে যেটা শিখবো যেটা হচ্ছে ৩ নম্বর সেটা কি শিখবো? না বাম দিকে বদ্ধ। ঠিক আছে? তার মানে এর দিকে কি থাকবে? বদ্ধ থাকবে। মানে এক্স আর ডান দিকে কি থাকবে? খোলা থাকবে। তার মানে একে কি বলতে পারি? বাম হস্তে বদ্ধ, ডান হস্তে খোলা। ঠিক আছে? তাহলে আমি কি বলবো? একে এভাবে বলা যায় বাম দিকে বদ্ধ। ঠিক আছে? একে কি বলা হয়? বাম দিকে বদ্ধ। একে অ্যাকচুয়ালি লিখবো কিরকম? তাহলে একে লেখার কারণ হচ্ছে কি? যেদিকে বদ্ধ সেদিকে কি করব? ক্লোজ করব। নিয়ম হচ্ছে যেদিকে বদ্ধ সেদিকে ক্লোজ করব, যেদিকে খোলা সেদিকে ওপেন দেব। মানে যেদিকে বদ্ধ সেখানে হচ্ছে কি ব্র্যাকেট দেব?
ফার্স্ট ব্র্যাকেট যেদিকে খোলা সেদিকে সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে? এটা সহজভাবে মনে রাখবে। তাহলে A হবে এইদিকে আর B এর দিকে কি হবে? ওপেন ব্র্যাকেট। ঠিক আছে? আর হচ্ছে ৪ নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ডান দিকে বদ্ধ। ঠিক আছে? আর বাম দিকে খোলা। তাহলে মানে কি হবে? A এর দিকে খোলা হবে আর B এর দিকে কি হবে? বদ্ধ হবে। তাহলে কি হবে? এটা হচ্ছে ডান দিকে বদ্ধ। সেটাকে কিভাবে লিখবো? যেদিকে বদ্ধ সেদিকে কি করতে হবে তোমাকে? তাহলে A লিখে দিলাম, B লিখে দিলাম। তাহলে কোন আচ্ছা, আলাদা করে দিই। আচ্ছা দেখো, এখানটা দেখো। তাহলে এখানে A, এখানে হচ্ছে B। B র দিকে বদ্ধ মানে B র দিকে ক্লোজ হয়ে যাবে। এর দিকে খোলা। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, কে লিখেছে? খুব ভালো বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা একদম মানে একদম বেসিক থেকে একদম ইন্ট্রোডিউস কি? একদম বেসিক থেকে ইন্ট্রোডিউস করাচ্ছেন স্যার। খুব ভালো বোঝা যাচ্ছে। স্যার এইভাবে কি সমস্ত চ্যাপ্টার পড়ানো হবে? আর এইভাবেই কি স্যার ডিসকাশন করা হবে সবকিছু? হ্যাঁ, অবশ্যই এইভাবেই সবকিছু ডিসকাশন করানো হবে, এইভাবেই পড়ানো হবে। ঠিক আছে? কোনো সমস্যা নেই। এইভাবেই সবকিছু ডিসকাশন করানো হবে, এইভাবেই পড়ানো হবে। ঠিক আছে? কোনো সমস্যা নেই। এবারে দেখো, এবারে যেটা হচ্ছে সেটা কি? না এইগুলো এইখানটার মধ্যে এইখানটা তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে? এটা আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে? এইভাবে দেখে নেবে। এরপরে যেটা হচ্ছে সার্বিক সেট। ঠিক আছে? সার্বিক সেটকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? ঠিক আছে? সার্বিক সেটকে। ঠিক আছে? সার্বিক সেট বলতে কি বোঝাচ্ছে? দেখো আমি তো অনেক সেট লিখি। আমরা দৈনন্দিন জীবনে অনেক রকমের সেট লিখি। আচ্ছা সার্বিক সেটকে ইংরেজিতে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট। ঠিক আছে? একটু নামগুলো মনে রাখার চেষ্টা করবে। সার্বিক সেট। ঠিক আছে? এখানে একটু আমি বলে দিচ্ছি সার্বিক সেট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট। ঠিক আছে? কিছুই নয়, খুবই ইজি একটা ব্যাপার। ধরো আমি একটা খুব সেটটাকে লিখলাম। সেটটাকে কি একটু বড় আকারে লিখবো। মানে A একটা সেট নিলাম। সেটা হচ্ছে একটু বড় আকারে লিখলাম। A একটা সেট নিয়েছি। সেটার মধ্যে কি লিখলাম আমি? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০ টা আমি হচ্ছে এলিমেন্ট নিয়েছি। একজন কি করলো? একটা সেট লিখলো X, সে মানে কি লিখছে? ১, ২, ৫, ৭ এটা লিখলো। আরেকজন লিখছে কি? Y, এখানে লিখলো ৪, ৬, ৮, ১০। আরেকজন একটা সেট লিখলো Z, ঠিক আছে? কি লিখছে? ২, ৭, ৯। দেখো X সেটের প্রত্যেকটা পদ A তে রয়েছে। Y সেটের প্রত্যেকটা পদও A তে রয়েছে। আবার Z সেটের প্রত্যেকটা পদও A তে রয়েছে। তাহলে এই A কে তখন বলবো যদি একাধিক সেটের, ঠিক আছে? বা কোনো সেটের, ঠিক আছে? বা একাধিক সেটের প্রত্যেকটা পদ যদি একটা বৃহৎ সেটে থাকে, একটা বড় সেটে থাকে, ঠিক আছে? বৃহৎ সেট, এটা বৃহৎ সেট হচ্ছে, এটা বৃহৎ, এটাই তো বৃহৎ সেট। এটাকে বলা হবে বৃহৎ সেট। বৃহৎ, ঠিক আছে? তাহলে তখন ওই বৃহৎ সেটটাকে বলা হবে ওই প্রদত্ত সেটগুলোর সার্বিক সেট। তাহলে এখানে বৃহৎ সেট A, তাহলে A হচ্ছে x, y, z এর সার্বিক সেট। তাহলে তাহলে অতএব কি বলতে পারি? A হলো x, y, z এর সার্বিক সেট। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা বোঝা গেছে? তাহলে x, y, z এর হচ্ছে সার্বিক সেট। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? হুম, ঠিক আছে? তাহলে সেট সম্পর্কিত আলোচনা কোনো বিশেষ সংজ্ঞাধীনে আলোচ্য সেট সমূহ একটি আমরা কিন্তু অ্যাকচুয়ালি যখন সেট আলোচনা করব বা ভেন ডায়াগ্রাম আলোচনা করব তখন সেটটাকে কি করতে হবে? একটা বৃহৎ সেটের উপসেট হিসেবে ধরে নিতে হবে। ঠিক আছে? এই বৃহৎ সেটটাকে কি বলা হবে? ওই প্রদত্ত সেটের সাবসার্বিক সেট। ঠিক আছে? এই যেটা ডেফিনিশনটা তোমরা ভালো করে বই থেকে পড়ে নিবে। একে সাধারণত ইউ বা এস অক্ষর দ্বারা সূচিত করা হয়। ঠিক আছে? এটা একটু ভালো করে পড়ে নেবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে। এবার হচ্ছে সূচক সেট। সূচক সেট কি?
ঠিক আছে? এবার হচ্ছে ডিসকাশন করব সূচক সেট। খুব ইজি একটা ব্যাপার। সূচক সেট কি? ক্লিয়ার? সার্বিক সেট সবার ক্লিয়ার হয়েছে তো? ঠিক আছে? এবার হচ্ছে সূচক সেট দেখো। সূচক সেট বলতে কোন একটা সেটের আমি এলিমেন্ট নিচ্ছি ABC। একটা সেট নিলাম হচ্ছে A, হচ্ছে এখানে নিলাম হচ্ছে A, B, C। ঠিক আছে? এবার এর কতগুলো সাবসেট হতে পারে বলো তো? এর কতগুলো সাবসেট হতে পারে? ঠিক আছে? এর সাবসেট কি, কি হতে পারে? একটা হতে পারে হচ্ছে 5 হতে পারে। ঠিক আছে? আরেকটা হতে পারে একটা করে এলিমেন্ট A, B, C দিয়ে হতে পারে একটা, একটা করে। তাহলে A হতে পারে, আচ্ছা সরি, এটা দাগ হয়ে গেছে। আর কি হতে পারে? B হতে পারে। ঠিক আছে? B হবে, সরি হতে পারে না হবে। আরেকটা হচ্ছে C হবে। একটা এলিমেন্ট দিয়ে সাবসেট গুলো এগুলো। ঠিক আছে? এরপরে কি করা হলো? আরেকটা এলিমেন্ট মানে ২ টো করে এলিমেন্ট দিচ্ছি। সেগুলো কি, কি হচ্ছে দেখো তো? AB হবে ২ টো করে এলিমেন্ট দিয়ে। BC হবে। ঠিক আছে? আর CA হবে। ঠিক আছে? এবার হচ্ছে কি? পুরো যেকোনো সেট তার নিজের সাবসেট হয়। তার মানে পুরো সেটটা একটা হবে। মানে ঠিক আছে? এটাকে এভাবে লিখছি আমি। মানে ৩ টে এলিমেন্ট দিয়েই মানে A, B, C দিয়ে ৩ টে দিয়ে একটা সাবসেট। ঠিক আছে? তাহলে কতগুলো হলো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? ঠিক আছে? তাহলে এবারে সূচক সেট বলতে কি বোঝাবে? কোনো একটা সেটে, ঠিক আছে? কোনো একটা সেট A, এ সেটের সমস্ত সাবসেট দিয়ে যে সেটটাকে রিপ্রেজেন্ট করা হবে তাকে বলা হবে এর সূচক সেট। ঠিক আছে? তাহলে এর সূচক সেটকে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে? এর সূচক সেটকে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে? P of A দিয়ে। ঠিক আছে? যার মধ্যে কি থাকবে? এই সমস্ত সেট গুলো থাকবে। মানে 5 থাকবে, A থাকবে, B থাকবে, ঠিক আছে? C থাকবে, ঠিক আছে? তারপরে কি থাকবে? A, B থাকবে, ঠিক আছে? তারপরে কি থাকবে? B, C থাকবে, তারপর থাকবে C, A থাকবে, ঠিক আছে? তারপরে থাকবে A, B, C। বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে না যায়নি? এই সবগুলো এলিমেন্ট মানে সেট, সাবসেট নিয়ে যে সেটটা গঠিত হবে তাকে বলা হবে A সেটের সূচক সেট, যাকে কি করা হবে? P of A দিয়ে প্রকাশ করা হয়। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে A সেটের সূচক সেট বলতে কি বোঝাবে? যে সেটের পদসমূহ একটি প্রদত্ত সেটের উপসেট। ঠিক আছে? যে কি বলেছে? যে সেটের পদসমূহ মানে যে সেটের মধ্যে যে পদগুলো, কোন একটা সেটের মধ্যে যে পদগুলো থাকবে, সেই পদগুলো কি হবে? ঠিক আছে? ওই যে সেটটা, ঠিক আছে? ওই যে সেটটা ধরা হয়েছিল A, B, C যা হবে তার উপসেট হবে। যদি A ধরা হয় A এর উপসেট, B ধরা হলে B এর উপসেট, C ধরা হলে C এর উপসেট। তাকে প্রদত্ত সেটের সূচক সেট বলা হয়। ঠিক আছে? একে P of A দিয়ে প্রকাশ করা হয়। তাহলে প্রতীকের সাহায্যে P of A কে কিভাবে লেখা হবে? সেট বিল্ডার মেথড। তাহলে P of A ইকুয়ালস টু হবে একটা সেট ধরবো আরবিটারি। তাহলে P of A কে কি যদি আমি সেট বিল্ডার মেথডে প্রকাশ করি তাহলে কি হবে? না P of A টাকে কিভাবে লিখবো? X such that, তাহলে কি হবে? X such that, X টা এমনই যে, ঠিক আছে? তাহলে X টা কি হচ্ছে? সাবসেট অফ A হবে। বোঝা গেছে? এই নিয়মে কিন্তু P of A কে ডিফাইন করতে হবে। ব্যাপারটা বোঝা গেছে তো? যেহেতু শূন্য হচ্ছে শূন্য সেট যেটা, সেটা হচ্ছে কি যেকোনো সেটের উপসেট। তার মধ্যে P এর মধ্যেও 5 টা থাকবে। বোঝা গেছে? তাহলে কোন সেটের সূচক সেট সর্বদা একটি অশূন্য সেট হয়। হ্যাঁ, ঠিক আছে? কোন সেটের সূচক সেট কিন্তু অশূন্য হবে। এটা কিন্তু মাথায় রাখবে। ফাঁকা থাকবে না। কমপক্ষে তো একটা এলিমেন্ট আছে। একটা এলিমেন্ট দিয়েও যদি হয়, একটা এলিমেন্ট দিয়ে একটা যে সেটটা পাবা সেটা ওর অন্তর্ভুক্ত, মানে ফাঁকা হবে না। দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে। কি, কি? না ABC, একটা সেট ABC না হয়েছে A সেটের উপসেট সমূহ কি? শূন্য সেট 5, ঠিক আছে? তাহলে শূন্য সেট সমস্ত সেটের উপসেট। তাই A সেটেরও উপসেট। ঠিক আছে? এক পদ দিয়ে কতগুলো সেট হবে? A একটা সেট হবে, B দিয়ে B একটা সেট হবে, C দিয়েও একটা সেট হবে। দেখো ABC। যেটা আমি সেখানে ১, ২, ৩ দিয়ে রেখেছি। দুটো পদ দিয়ে কি, কি হবে? আচ্ছা সেখানে কি দিয়ে দেখানো হয়েছিল? ১, ২, ৩ দিয়ে? না, ABC দিয়েই দেখানো। তার মানে এই তো অলরেডি এক্সাম্পলটা ডিসকাস করা হয়ে গেছে।
দুটো পদ দিয়ে হবে এবি, বিসি, সিএ, আর 3টি পদ দিয়ে সেট হবে কি এবিসি। ঠিক আছে? তাহলে এর সূচক সেট কি হবে? দেখো ফাই এ বি ফাই, ঠিক আছে? এ বি সি, এবি বিসি সিএ এবং পুরো এটা দিয়ে, পুরো এটা দিয়ে মানে এবিসি 3টে এলিমেন্ট। ঠিক আছে? এবারে হচ্ছে সূচক সেটের পদ সংখ্যা কিভাবে নির্ণয় করব। ঠিক আছে? এবারে দেখো সূচক সেটের পদ সংখ্যা কি করে নির্ণয় করব। দেখো সূচক, প্রশ্ন হচ্ছে সূচক সেটের পদ সংখ্যা নির্ণয় করব কি? সূচক সেটে পদ সংখ্যা নির্ণয় করতে গেলে কি করতে হবে? একটা ফর্মুলা আছে। ঠিক আছে? ফর্মুলা প্রুফটা এখন পড়াবো না। যখন বাইনোমিয়াল থিওরেম দ্বিপদ উপপাদ্য পড়ানো হবে তখন ওটা ডিসকাস করে দেব। ঠিক আছে? হ্যাঁ, মনে করিয়ে দেবে, ডিসকাস করে দেব। দেখো সূচক সেটে পদ সংখ্যা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে, না সূচক সেটে কোনো একটি সেটে যদি n সংখ্যক পদ থাকে তাহলে আমি লিখছি কোনো একটি সেটে n সংখ্যক পদ থাকলে, কোনো একটি সেটে n সংখ্যক পদ থাকলে তার সূচক সেটের সংখ্যা হবে, সরি, তার সূচক সেট হবে, সূচক সেটের পদ সংখ্যা হবে কত? 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, nটা হচ্ছে প্রদত্ত সেটের পদ সংখ্যা। তাহলে এখানটায় দেখো, এখানটা একটু বলি, তাহলে এখানে কতগুলো পদ ছিল? 3টি পদ। তাহলে তাহলে সূচক সেটে পদ সংখ্যা কত হবে? তাহলে পদ সংখ্যা কত হবে? 2 টু কিউব মানে হচ্ছে দেখো 8। দেখো সূচক সেটে 8টা পদ রয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8। বোঝা গেছে? এইভাবে সূচক সেটের পদ সংখ্যা নির্ণয় করতে। এটা ফর্মুলাটা একটু মনে রাখো, পরে তখন বোঝানো হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে কি বলা হয়েছে দেখো, এটা এই যে বলা হয়েছে দেখো দ্বিপদ উপপাদ্য অধ্যায়ে আলোচনা করা হবে, কোনো সমস্যা নেই। এবারে বলা হয়েছে কি শূন্য সেট যেকোনো সেটের কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এইগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এই যে সাম ইম্পোর্টেন্ট কনক্লুশন যেটা, ঠিক আছে? কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি না, বলেছে শূন্য সেট যেকোনো সেটের একটা উপসেট। ঠিক আছে? এই প্রমাণগুলো তোমরা করার দরকার নেই। এই প্রমাণটা, এই জাস্ট স্টেটমেন্টটা মনে রাখবে যে কোনো একটা সেট যদি আমি চুজ করি এ বি সি যাই হোক, শূন্য হচ্ছে ফাই যেটা, সি হচ্ছে সেটটার উপসেট হবে, মানে শূন্য যেকোনো সেটের একটা উপসেট হবে। ঠিক আছে? আরেকটা সেকেন্ড কি, যে বলতে পারি যে প্রত্যেক সেট তার নিজের উপসেট। এটা প্রত্যেক সেট হচ্ছে তার নিজের উপসেট, মানে এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটস ওন। ঠিক আছে? এটা মনে রাখবে, এভরি সেট ইজ দ্য সাবসেট অফ ইটস ওন। মনে রাখবে কেন? না প্রমাণটা যদি দেখতেও পারো, ঠিক আছে? কিছু নয়, খুব সহজ প্রমাণ। প্রমাণ কি বলছে? প্রমাণ, হ্যাঁ, প্রমাণটা তোমরা দেখতেও পারো। উম প্রমাণ কি আসছে? না, প্রমাণ আসে না। ঠিক আছে? প্রমাণ ওগুলো দেয় না। ঠিক আছে? কিন্তু শিখে রাখলেও ভালো, খারাপ নয়। এটা প্রমাণ করার প্রসেস কি? তাহলে একটা সেট ধরবে, যদিও এখানে প্রমাণ করতে কি বলেছে? যদি প্রত্যেকটা সেট তার নিজের উপসেট। তুমি ধরবে কি? যে প্রত্যেকটা সেট তার ধরো তার নিজের উপসেট নয়। মানে উল্টোটা ধরে নেবে, কন্ট্রাডিকশন। তার মানে কি? এ সেটে একটা সেট ধরবে এ, এ সেটে অত্যন্ত কি হবে? অত্যন্ত কমপক্ষে বা অত্যন্তপক্ষে একটি পদ থাকবে যা এ সেটের অন্তর্ভুক্ত। যদি আমি এটা উল্টো দিক দিয়ে প্রমাণ করি যে এ সেটের এ সেট নিলাম, এসটাকে এর সাবসেট দেখাবো না। তার মানে কি ধরতে হবে আমাকে? জোর করে। তাহলে এ সেটের একটা কমপক্ষে কমপক্ষে একটা পদ থাকবে যা এ সেটের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে? তাহলে বাস্তবে কি সম্ভব যে এ সেটে একটা সেট, তার মধ্যে এলিমেন্ট আছে, আবার সেই এলিমেন্ট গুলো এ সেটের অন্তর্ভুক্ত? এটা বাস্তবে অসম্ভব। তাই লিখবে, সেটা স্টেটমেন্টটা কিভাবে লিখবে বা কিভাবে লিখবে? ধরে নেওয়া যাক, ঠিক আছে? এ সেটে কমপক্ষে একটি পদ আছে যা এ সেটের পদ নয়। কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। ঠিক আছে? তাহলে আমাদের ধরে নেওয়াটা ভুল ছিল। তাহলে আমরা কি ধরে নিয়েছিলাম যে এ
নট সাবসেট অফ এ। ঠিক আছে? তার মানে আমার ধরে নেওয়াটা ভুল ছিল। তাহলে ভুল মানে সঠিকটা কি হবে? এ সাবসেট অফ। ব্যাপারটা বোঝা গেছে? এইভাবে প্রমাণটা করবে। ঠিক আছে? এবারে কি বলেছে দেখো, এই প্রমাণটা কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। যে A সাবসেট অফ B এবং B সাবসেট অফ C হলে A সাবসেট অফ C। ঠিক আছে? দেখো, দেখো একটু ভালো করে কি বলেছে দেখো, কি বলেছে এখানটায়? বলেছে A বলেছে সাবসেট অফ B, ঠিক আছে? এবং কি বলেছে দেখো, B সাবসেট অফ C হলে কি হবে? A সাবসেট অফ C হবে। ঠিক আছে? এটা কিভাবে প্রুভ করব? খুব ইজি প্রুফটা। কিছুই নয়, A সেটের অন্তর্ভুক্ত একটা পদ কি ধরবে? X, ঠিক আছে? ধরি X belongs to A, তাহলে কি লিখবে? ধরি X belongs to A, ঠিক আছে? imply that, ঠিক আছে? X belongs to B, X টা এর মধ্যেও আছে, X টা B এর মধ্যে আছে, ঠিক আছে? এখানে লিখবে যেহেতু A সাবসেট অফ B, A সাবসেট অফ B, ঠিক আছে? আবার লিখবে আবার B সাবসেট অফ C, ঠিক আছে? তার মানে দেখো, x টা ধরেছিলাম A এর অন্তর্ভুক্ত। imply that x টা হচ্ছে B এর অন্তর্ভুক্ত। যখন A সাবসেট অফ B, আবার কি ধরা হলো? B সাবসেট অফ C, ঠিক আছে? তাহলে x টা B এর অন্তর্ভুক্ত ছিল। তাহলে সেটা কার অন্তর্ভুক্ত হবে? C এর অন্তর্ভুক্ত হবে। তাহলে ঠিক আছে? আবার A, B কি হবে? সাবসেট অফ C, ঠিক আছে? আবার কি হচ্ছে? বলে দেওয়া আছে এটা। এখানে বলে দেওয়া আছে। ভালো করে দেখবে বইটা যে A সাবসেট অফ B এবং B সাবসেট অফ C, এটা বলে দেওয়া আছে। ঠিক আছে? তার মানে কি? আবার B সাবসেট অফ C মানে কি দাঁড়াচ্ছে? এর মানে যে x টা B এর অন্তর্ভুক্ত, ঠিক আছে? imply that x টা হচ্ছে C এর অন্তর্ভুক্ত। ব্যাপারটা বোঝা গেছে? B সাবসেট অফ C মানে কি? এর মানে x টা B এর অন্তর্ভুক্ত, imply that C এর অন্তর্ভুক্ত। তাহলে দেখো, এটাকে তুমি যদি ১ নম্বর দিতে, ঠিক আছে? আর এটাকে যদি তুমি ২ নম্বর দিতে, এই দুটো থেকে কি পাওয়া যাচ্ছে বলতো? ১, ২ থেকে কি পাওয়া যায়? তাহলে ১ এবং ২ থেকে পাওয়া যায় কি? x belongs করছে A তে, imply that x belongs করছে C তে। ঠিক আছে? অতএব A সাবসেট অফ C। এটা ইজিলি প্রুভ করে নিতে পারো। এইভাবে করে নেবে। ঠিক আছে? ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা। হ্যাঁ, ক্লিয়ার? কোন সমস্যা আছে কারুর? বলো। সবাই বুঝতে পেরেছি স্যার? আচ্ছা, ঠিক আছে। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে। তাহলে এইভাবে প্রমাণ করি। এরপরে দেখো আরেকটা যে প্রমাণ রয়েছে, এটাও খুব ইম্পোর্টেন্ট প্রমাণ। এটা দেখে নেবে বাড়িতে বই থেকে বা এখান থেকে দেখতে পারো। এবার কি বলেছে দেখো, বলেছে দেখো A সাবসেট অফ B এবং B সাবসেট অফ A হলে তাহলে A ইকুয়ালস টু B হবে। ঠিক আছে? A ইকুয়ালস টু B হবে। এটা কিন্তু বলা আছে। এটাকে প্রুভ করতে হবে। ব্যাপারটা কি? ব্যাপারটা কি বলছে? A সাবসেট অফ B, B সাবসেট অফ A। তার মানে কি দুটো সেট পরস্পরের সাবসেট। আমি এটা একটু আগে দেখিয়েছিলাম যে যখন সাবসেট বলছিলাম। মানে দুটো হয় বলছিলাম না? একটা সমান, একটা অধিক। এটা দেখো সেইটাই। সমানের ক্ষেত্রে। তার মানে কি? এটা খুবই মানে সহজভাবে আমি একটা বোঝাচ্ছি তোমাদের দেখো। কি বলা হয়েছে দেখো? যে বলা হয়েছে A সাবসেট অফ B, ঠিক আছে? এবং ঠিক আছে? এবং কি বলা হয়েছে? B সাবসেট অফ A। আচ্ছা, প্রুফটা, হ্যাঁ, প্রুফটা দেখিয়ে দিচ্ছি। এবং B সাবসেট অফ A হলে A ইকুয়ালস টু B হয়। ঠিক আছে? B সাবসেট অফ A যদি হয় তাহলে A ইকুয়ালস টু B হয়। তাহলে দেখো একটু ভালোভাবে, তাহলে আমাকে ১ম এ কি করতে হবে? এখান থেকে কি করতে হবে বলতো? A সাবসেট অফ B এর জন্য একটা আরবিট্রারি চুজ করব, X চুজ করব। ঠিক আছে? তাহলে
ঠিক আছে? তাহলে কি করব? ধরি x belongs to A, x টা এর অন্তর্ভুক্ত। ঠিক আছে? imply that কি বলতে পারি? x belongs to B, x টা B এরও অন্তর্ভুক্ত। ঠিক আছে? এখানে লিখবে যেহেতু A subset of B, বোঝা গেছে? তাহলে যেহেতু কি হলো? A subset of B হলো। ঠিক আছে? এবারে কি লিখবে? কি লিখবে আবার? ধরি y belongs to B, y টা B এর অন্তর্ভুক্ত। ঠিক আছে? তাহলে কি হবে? imply that B টা কার সাবসেট? A সাবসেট। তাহলে কি হবে? y belongs to কি হবে? এখানে লিখবে যেহেতু B সাবসেট অফ A। ঠিক আছে? তাহলে দেখো দুটো কন্ডিশন থেকে যে একটা এলিমেন্ট A তেও আছে, B তেও আছে। আবার অন্য একটা এলিমেন্ট ধরলাম যেটা হচ্ছে কি y ধরলাম যেটা B তেও আছে, A আছে। তাহলে উপরের দুটি শর্ত থেকে বোঝা যায় কি? তাহলে উপরের তাহলে কি বলতে পারি? উপরের বোঝা গেছে? বোঝা গেছে? সবার বোঝা গেছে তো? আচ্ছা, উপরের শর্ত দুটি থেকে এখানে লিখতে পারি শর্ত দুটি থেকে বোঝা যায় যে A সেটের সমস্ত পদ B সেটের অন্তর্ভুক্ত। A সেটের সমস্ত পদ B সেটের অন্তর্ভুক্ত। ঠিক আছে? ঠিক আছে? এবং B সেটের সমস্ত পদ A সেটে অন্তর্ভুক্ত। ঠিক আছে? এই দুটো কন্ডিশন ঠিক আছে? যখন হোল্ড করছে তখনই আমি লিখতে পারি A equals to B। অতএব কি বলতে পারি? A equals to তাহলে দুটো সেট কি হবে? সমান। তখনই যখন A সমান B হবে যখন A সেটের সমস্ত পদ B সেটে থাকবে এবং B সেটের সমস্ত পদ A সেটে। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? সবার বোঝা গেছে? স্যার বাড়িতে আর পড়তে হবে না? না বাড়িতে পড়বে। না পড়লে ভুলে যাবে ও। না পড়লে ভুলে যাবে। আর সেটে এইভাবে প্রত্যেকটা বইয়ে লাইন ভালোভাবে বুঝে, বুঝে পড়তে হবে। ঠিক আছে? সেটের প্রত্যেকটা লাইন ভালো করে বুঝে, বুঝে পড়তে হবে। নাহলে সমস্যা। সেট নয়, বই তোমাকে ভালো করে পড়তে হবে। তুমি যা যেখান থেকে নোটস নাও, যা কিছু করো না কেন, একটা কথা বলে দিই, বই কিন্তু পড়ার অভ্যাস করো। বই পড়ে যদি বুঝতে না পারো, সে কোনোদিনই কিন্তু ভালো শিখতে পারে না। এটা কিন্তু বাস্তব কথা। বই যদি কেউ ভালো করে পড়ে বইয়ের মানে একবার পড়লে হয়তো বুঝতে পারছো না, দুবার পড়বে, ৩ বার পড়বে, ১০ বার পড়বে, ২০ বার পড়বে, ৫০ বার পড়বে, ১০০ বার পড়বে। কিন্তু বইয়ের ভাষা তোমাকে বুঝতে হবে। বইয়ের ভাষা না বুঝতে পারলে কোনদিন ভালো শিখতে পারবে না। ঠিক আছে? তাহলে এখানে আজকের আমাদের ক্লাসটা এই পর্যন্ত থাক। পরের দিন আমরা হচ্ছে ভেনচিত্র নিয়ে ডিসকাস করব। ভেনচিত্র থেকে শুরু করব। ঠিক আছে? ঠিক আছে। বাই।